আজকের ক্লাসে আমরা বয়েসের একদমই টোটাল ব্যতিক্রম যে বয়েসগুলো রয়েছে সেগুলো নিয়েই পড়াশোনা করব। এর আগে আমরা বেসিকের একটা ক্লাস করেছি বয়েসের। তো ওই বেসিকের ক্লাসটি করার পর সবাই এই ক্লাসটাতে জয়েন করবেন, কারণ আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আপনি এই কঠিন কঠিন বয়েসগুলো পারবেন না। কারণ এই কঠিন কঠিন বয়েসগুলো আসলে যদিও নিয়মের ভিতরে পড়ে না, কিন্তু আপনাকে নর্মাল নিয়ম জানা থাকার পরেই এই ব্যতিক্রম বয়েসগুলো পড়তে হবে। আর মনে রাখবেন, চাকরির পরীক্ষায় সবসময় এই ব্যতিক্রম বয়েসগুলো থেকেই প্রশ্ন হয়, নর্মাল নিয়ম থেকে প্রশ্ন হয় না। যারা ক্লাস 8-এ পড়ে বা 9-10-এ পড়ে তাদের জন্য নর্মাল নিয়ম দিয়ে বয়েসের প্রশ্নগুলো হয়। ওই নর্মাল নিয়ম মানে এর আগের ক্লাসটা যেটা আমরা করেছি, বেসিকের ক্লাসটা, অর্থাৎ বয়েসের 1 নাম্বার ক্লাস যারা করেছি ওইটুকু দিয়ে আসলে মূলত ক্লাস 9-10 বা ইন্টারমিডিয়েট কভার করতে পারবেন। কিন্তু চাকরির পরীক্ষায় আপনাকে এই ক্লাস থেকেই 1 মার্ক কমন পাবেন। যে কোনো চাকরির পরীক্ষা, সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, নিবন্ধন হোক, প্রাইমারি হোক, আশা করা যায় আপনি যদি এই ক্লাসটা পুরোপুরি করতে পারেন তাহলে 1 মার্ক কমন পেয়ে যাবেন। আমরা রুলস আকারে শিখবো, যেহেতু এখানে অনেকগুলো ব্যতিক্রম নিয়ম পড়বো, এই জন্য আমরা রুলস আকারে শিখবো। তাহলে আমরা রুলস 1 1 নাম্বার আমরা রুলস আকারে শিখবো। রুলস 1 দিয়ে আমরা শুরু করি যে আমাদের 1 নাম্বার রুলসটা কি হতে পারে। যে আমরা 1 নাম্বার বয়েস যেটা শিখতে চাচ্ছি ব্যতিক্রমটা, যেমন ধরেন বি ভার্বগুলো চিনেন? বি ভার্ব কোনগুলো? এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদেরকে কি বলা হয়? বি ভার্ব বলা হয়। ওয়াজ, ওয়ার, এদেরকে মূলত বি ভার্ব বলা হয়। আর হ্যাভ ভার্ব কাদেরকে বলা হয়? এই যে এদেরকে হ্যাভ ভার্ব বলা হয়। হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাজ, হ্যাড, এদেরকে বলা হয় হ্যাভ ভার্ব। এরপরে মডেল ভার্ব আছে, যেমন আমরা মডেল ভার্বগুলোকে সবাই চিনি আপাতত। যেমন সেগুলো কি? ক্যান, কুড, তারপরে মে, মাইট, এগুলো মূলত মডেল ভার্ব। তো এই ভার্বগুলোর পরে যদি টু থাকে, তখন আমরা আসলে বয়েসটা কিভাবে করব। অ্যাকচুয়ালি যার জন্য আসলে আমরা নিয়মটা পড়তে চাচ্ছি সেটা একটু দেখুন। যদি এরকম থাকে, যেমন এই যে এরকম থাকে, যেমন ইজ গোয়িং টু, মানে একটা বয়েস আমরা পড়তে চাচ্ছি, সেই বয়েসের ভিতরে কি থাকবে? ইজ গোয়িং টু থাকবে। এরকম থাকলে আমরা কি করব? বা এরকম থাকতে পারে, যেমন হ্যাড টু, যেমন এই যে একটা হ্যাভ ভার্ব, যেটা আমি বললাম কি এদের পরে যদি টু থাকে, এই যে হ্যাড টু, অথবা এরকম যদি হয়, এই যে এম এর পরে যদি কি থাকে? টু থাকে, এটা টু, অর্থাৎ টিও টু, তাহলে এম টু। এরকম যদি থাকে, কোন একটা বয়েসের ভিতরে যদি এরকম থাকে, আমরা মূলত কি করব? এরকম থাকলে আমরা যে কাজটা করব, একটা বি অ্যাড করে দেব। বি অ্যাড করে ভার্বের 3 করে দেব। এটাই মূলত কাজটা করব আমরা। এইটুকু মূলত কাজ করব। তো আমাদের এইখানে কিন্তু আরো ভার্ব থাকতে পারে, যেমন এই যে এইখানে ইজ গোয়িং টু দিছি, ইজ গোয়িং টু না হয়ে আর গোয়িং টু হতে পারতো, তারপর ওয়াজ গোয়িং টু হতে পারতো, তারপর বাকি যেগুলো আছে এগুলো সবই হতে পারতো। এরপর আমরা তাহলে এইখানে মূল নিয়মটা কি শিখতে চাচ্ছি? 1 নম্বরে যত বি ভার্ব আছে বা হ্যাভ ভার্ব আছে, মডেল ভার্ব আছে, এই মডেল ভার্বের পরে যদি টু থাকে, মডেল ভার্বের পরে মূলত টু থাকে না, মডেল ভার্ব এমনিতেই একটা টু এর মতন কাজ করে ফেলে। যদি এইগুলার পরে এরকম থাকে, যেমন ইজ গোয়িং টু থাকে, তখন আমরা বয়েসটা কিভাবে করব, এটা আমাদের ফার্স্ট নিয়ম। তো আমরা একটা উদাহরণে চলে যাই। আমরা একটা অ্যাক্টিভ ভয়েস লিখি, যেমন এটার অ্যাক্টিভ ভয়েসটা কি হবে দেখি। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এখন দেখেন এটার একটা ভয়েস কি হবে। এটা মেবি একটা বিসিএস এর প্রশ্ন এসেছিল, সেটা 26তম বিসিএস এ মেবি এই বিসিএস এর একটা প্রশ্ন। আচ্ছা দেখুন,
এই প্রশ্নটা আমরা কিভাবে সলিউশন করতে পারি? দেখুন এইখানে দেখুন, আমরা যদি নর্মাল নিয়মে করতে চাইতাম তাহলে কিন্তু একটা প্রবলেম ফেস করতাম, যে এই যে গোয়িংটাকে কি করব, বা এই যে ওপেন, কোনটাকে আমরা মেইন ভার্ব চিন্তা করব? এই গোয়িংকে আমরা মেইন ভার্ব চিন্তা করব নাকি এটাকে মেইন ভার্ব চিন্তা করব? আমাদের নিয়ম অনুযায়ী আমরা একটা জিনিস পেয়ে গেছি, এই যে ইজ গোয়িং টু, এই যে ইজ গোয়িং টু আমরা এটা পেয়ে গেছি। আমাদের সেই ব্যতিক্রম নিয়ম অনুযায়ী রুলস, এই যে দেখুন আমাদের যে ব্যতিক্রম নিয়ম অনুযায়ী যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমরা এই যে ইজ গোয়িং টু, এই যে ইজ গোয়িং টু আমরা এই অংশটুকু পেয়ে গেছি। তাহলে আমাদের কি করা উচিত? একটা বি ভার্ব দিয়ে ওই পরের ভার্বটাকে বি3 করে দেওয়া উচিত। তাহলে আমরা যে কাজটা করব, এটার প্যাসিভটা কিভাবে করব একটু যদি আমরা লিখি, যে আমরা লিখবো এই দেখুন এ সব, এই যে অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব। নর্মাল নিয়ম অনুযায়ী আমাদের ওইটুকু ঠিকই আছে, এ সব অবজেক্টকে কি করলাম, সাবজেক্ট করলাম। এরপর এই যে যেটা আছে এটা লিখে ফেলতে হবে, যা আছে সেটা লিখে ফেলতে হবে। ইজ গোয়িং টু, এই যে এইটুকু লিখে ফেললাম, একদম হুবহু এইটুকু আমরা কি করে ফেলেছি, লিখে ফেলেছি। এখন কি করতে হবে, এই যে যে ভার্বটা আছে, এই যে ভার্বটা, এই ভার্বটাকে আমাকে কি করতে হবে, একটা বি দিয়ে বি3 করে দিতে হবে, বি3। এই যে ওপেন্ড, ওপেন্ড ইডি যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল কি বি3 হয়ে গেল। আমরা বি3 যেভাবে করি ওইভাবে। তারপরে হচ্ছে এই যে এইটুকু, এইটুকু এখন এইটুকু হচ্ছে অনেকেই ব্যবহার করে আবার অনেকেই ব্যবহার করে না। যেমন এই যে বাই হিম, এইটুকু অনেকেই ব্যবহার করে, অনেকেই হচ্ছে কি এইটুকু দেয় না। তবে আমি বলবো আপনি দিয়ে দিবেন, এইটুকু দিয়ে দিবেন, এই বাই হিম দিয়ে আপনি কি করবেন, শেষ করবেন। দেখুন এটাই হচ্ছে একটু জটিল একটা জিনিস ছিল। তাহলে আপনি একটা করেন তো, আমি একটা দিচ্ছি, যে আপনাকে আমি আরেকটা দিচ্ছি, যে আই এম টু, আই এম টু ডু ইট। আপনি এটা করেন, আই এম টু ডু ইট। আপনি এটা পারেন কিনা দেখুন, আপনি এটা একটু করার চেষ্টা করেন। আই এম টু ডু ইট, আই এম টু ডু ইট। আপনি এটা একটু করার চেষ্টা করেন, দেখেন আপনি আশা করি পারবেন। আই এম টু ডু ইট, এটা যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে দেখেন তো আমি কিভাবে করব। এই যে এম টু আছে, এম টু, তাহলে আমাকে এটা ঠিক রাখতে হবে। তাহলে আমি কি করি, আগে ইট দিয়ে ফেলি। এই যে এখানে আমরা কি দিয়ে ফেললাম, ইট, ইট দিয়ে ফেললাম, ইট। তারপরে আমি কি ঠিক রাখবো, এই ইটের পরে আমরা হচ্ছে এই যে এম টুটাকে ঠিক রাখবো। কিন্তু এম টু তো ইটের পরে তো এম বসে না, তাই না? ইটের পরে কি এম বসে, ইটের পরে ইজ বসে। তাহলে আমাকে এইখানে অটোমেটিক একটা জিনিস চেঞ্জ করে দিতে হচ্ছে, ইটের পরে ইজ বসে, ইজ টু। আমাকে এইখানে ইটের পরে ইজ বসে দেখে ইজ টু করে দিতে হয়েছে, ইজ টু। তারপরে কি করব, বি ডান, এটাকে বি3 করে দেব, ডান। এই যে ডান, পরে বাই মি, কেউ যদি বাই মি না দেয় কোনো সমস্যা নাই, কেউ যদি এইখানে দিয়ে ফেলে আনসার তাহলেও হবে, কিন্তু আমরা দিয়ে দিব বাই মি। এই যে বাই মি, এই বাই মি টুকু না দিলেও হবে আনসার। তাহলে আমরা এইটুকু, এটা বুঝতে পারছি কিনা, এটা বুঝতে পারছি কিনা, দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বয়াস। আপনারা দেখবেন পরীক্ষায় হুবহু এইগুলো আসে, হুবহু এইগুলো আসে, পরীক্ষায় আসেই মূলত এইগুলো। আপনি পারবেন এখন? আমার মনে হয় আপনি পারবেন এখন, তাই না? হ্যাঁ, আপনি এখন পারবেন আশা করি। তাহলে আপনাকে আমি আরেকটা দিচ্ছি, হ্যাঁ আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে আপনি একটু দেখুন, আরেকটা আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি দেখেন পারেন কিনা। আমি একটা অ্যাক্টিভ দিলাম, সেটা হচ্ছে যে আমি দিলাম ইউ হ্যাড বেটার, 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 ইউ হ্যাড বেটার ডু ইট নাও। এরকম আমি একটা দিলাম, ইউ হ্যাড বেটার ডু ইট নাও, ইউ হ্যাড বেটার ডু ইট নাও। এখন আপনি এটাকে প্যাসিভ করেন, কিভাবে করবেন সেটা সবাই কমেন্ট করে ফেলুন। আমার মনে হয় এখন এটা পারবেন আপনি, হ্যাঁ আমার মনে হয় আপনি এটা পারবেন। এখন এটা একটু কমেন্ট করে ফেলুন, এটা কিভাবে করবেন। আচ্ছা দেখুন, এই যে হ্যাড বেটার থাকলে, আমি এটা হয়তো লিখি নাই, বাট এটাও দেখুন আমি একটু পরে আবার সব লিখে দেব। এই হ্যাড বেটার থাকলে কি করতে হবে, এই হ্যাড বেটার থাকলে আপনাকে সেই সেম কাজটা করতে হবে। তাহলে দেখুন আমরা এখানে অবজেক্ট নিব, অবজেক্ট এইখানে কি নিব, আমরা অবজেক্ট নিব এই যে এটা, নাও, নাও সবার শেষে থাকুক, এটা শেষেই পড়ে থাকবে। আমরা ইট নিব অবজেক্ট, আচ্ছা ইট নিলাম। তারপরে এই যে হ্যাড বেটার, এই হ্যাড বেটারটাই রেখে দেব, ইট হ্যাড বেটার।
তারপর একটা কি দিব, একটা বি দিয়ে এটাকে B3 করে দেব, ডান ডান। পরে কি দিব, বাই ইউ, ডান বাই ইউ, ডান দিয়ে দেব, ডান। তারপরে এই নাওটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি বা নাওটা পরেও ব্যবহার করতে পারি। আমি মনে করি নাওটা এখানে ব্যবহার করে দেওয়া ভালো, নাও বাই ইউ, এটা করে দিলেই ভালো হয়ে যাবে। এটাই হচ্ছে আসলে আনসার, আপনি এইভাবেই করবেন। এখন এই নাওটা অনেকেই কি করতে পারে, একদম শেষেও দিতে পারে, কোনো প্রবলেম নাই, বাট এইখানে রাখাই ভালো। তাহলে দেখুন আমাদের নিয়মে আমরা আসলে কি কি পড়বো, যে নিয়মে কোনটুকু থাকতে পারে। নিয়মটা আবার একটু লিখি আমরা, নিয়মটা সবাই একটু খাতায় লিখে ফেলি, হ্যাঁ, যে আমাদের রুলসটা কি ছিল, নিয়মটা আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়তেছিলাম। যেমন এই যে বি বার্বের পরে কি থাকতে পারে, B2, মানে বি বার্ব মানে বুঝছেন তো, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলা, বি বার্ব 2 এটা থাকতে পারে। অথবা হ্যাভ বার্বের পরে কি থাকতে পারে, 2 থাকতে পারে, হ্যাভ বার্বের পরে 2 থাকতে পারে। 1 নাম্বার বি বার্বের পরে 2, 2 নাম্বার হচ্ছে কি হ্যাভ বার্বের পরে 2, আর 3 নাম্বার হচ্ছে কি ওই যে মডেল বার্ব থাকতে পারে। মডেল বার্বের পরে 2 থাকা লাগবে এরকম কোনো কথা না, শুধু ক্যান থাকলেও হবে। তাহলে এইখানে হচ্ছে মডেল বার্বও থাকতে পারে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এগুলা। আচ্ছা 4 নাম্বার যেটা আমরা শিখবো, ইজ গোয়িং টু, মানে ওই যে বি বার্বের সাথে গোয়িং টু থাকলে, গোয়িং টু, যেমন ইজ গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, তাহলে এটাও থাকতে পারে। 4 নাম্বার এটা দেখলাম। 5 নাম্বারে আমরা দেখব যে আউট টু থাকতে পারে, মানে যেটাকে উড টু বলা হয়, অনেকেই আউট টু বলে, অনেকেই উড টু বলে, আপনি যেভাবেই মনে রাখেন না কেন হইলেই হয়েছে, উড টু বা আউট টু যেটাই বলেন না কেন। আচ্ছা এটাও থাকতে পারে। এরপরে আপনি হচ্ছে হেড বেটার, এই 6 নাম্বার হচ্ছে কি, এই 6 নাম্বারটা হচ্ছে এই যে হেড বেটার। এই জিনিসগুলোর পর কি হবে, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আপনি কি করতেছেন দেখুন তো, এই যে একটা বি দিতেছেন, এই জিনিসগুলো থাকলে আপনার নিয়মটা কি সেটা লেখেন। এই জিনিসগুলো থাকলে এই জিনিসগুলোর পরে আপনি কি দিবেন, একটা বি দিবেন, বি দিয়ে কি করবেন, বার্বের 3 করে দিবেন, পরে যে বয়েসের নিয়ম সেটাই হবে মূলত। তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস শেষ। আমরা 1 নাম্বার নিয়ম সবাই বুঝতে পেরেছি কিনা সবাই কমেন্ট করে দেব, একটু ডান লিখে দেব যে আমি 1 নাম্বার নিয়মটা ভালো করে বুঝতে পেরেছি, এখন পারবো আমার মনে হচ্ছে। এরকম যদি হয় তাহলে আমরা একটু 2 নাম্বার নিয়মে চলে যাই, তাহলে আমাদের রুলস 2 তে চলে যাব আমরা, রুলস 2। তাহলে আমরা রুলস 2 তে চলে যাই। আচ্ছা রুলস 2টা কি, রুলস 2 এর জন্য আপনাকে কিছু ওয়ার্ড মুখস্থ রাখতে হবে। যেমন একটা ওয়ার্ড হচ্ছে এমবডি, এমবডি মুখস্থ রাখতে হবে, এমবডি, এমবডি যদি মুখস্থ রাখেন। তারপর হচ্ছে ইনক্লুড, ইনক্লুড অর্থাৎ ইনক্লুড, এই যে এমবডি মানে হচ্ছে একত্রে করে ফেলা, মিশিয়ে ফেলা এরকম কিছু আর কি। আচ্ছা ইনক্লুড অন্তর্ভুক্ত করা। তারপর হচ্ছে কন্টেইন, কন্টেইন মানে ওই যে একটা জার বলি না, মানে কন্টেইন মানে ভিতরে মালামাল রাখা যায় এরকম আর কি, তাহলে এইটা হতে পারে। তারপরে হচ্ছে ইনভলভ হতে পারে, ইনভলভ, ইনভলভ। তারপর আরো অনেকগুলো ওয়ার্ড হতে পারে, যেমন ওইগুলোও একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করব। মূলত এখানে এই একটা মনে রাখলেই হয় যে এমবডি বা ইনক্লুড, এই একটা মনে রাখলেই হয়। এরপরে আপনি সাব সাম এটাও মনে রাখতে পারেন। এরপরে হচ্ছে ইন্টারেস্ট এটাও মনে রাখতে পারেন। এইগুলো হচ্ছে মূলত, এগুলার পরে আমরা যে করতাম কি, এগুলার পরে এগুলা যদি কখনো থাকে, এগুলা থাকলে আমরা মূলত যে কাজটা করব, আমরা বাই দিয়ে মূলত কি করতাম, বাই ব্যবহার করতাম না, বাই প্লাস অবজেক্ট, এই যে বাই প্লাস অবজেক্ট ব্যবহার করতাম। এখন এই বাইটা হবে না, এই বাই হবে না, এই বাইয়ের জায়গায় কি হবে, যেহেতু এগুলোর ভিতরে প্রবেশ করানো হবে, এগুলার সবগুলোর অর্থ প্রায় অনেকটা ভিতরে টিতরে এরকমই মিনস করতেছে। দেখুন আপনি যদি সবগুলোর অর্থ জানেন তাহলে দেখবেন এরকমই মিনস করতেছে। তাহলে আমরা এখানে বলেন তো কি ব্যবহার করব, একটু অনুমান করে বলার চেষ্টা করেন তো। ধরেন এই যে দেখেন এমবডি, এমবডি অর্থটা কি মূলত, এই যে মানে একবারে একত্র করে ফেলা, মানে একবারে পুঞ্জীভূত করে ফেলা বা সংগঠিত করে ফেলা বা একত্র করে ফেলা। এটার আরেকটা অর্থ হচ্ছে বাস্তব রূপদান করা, কিন্তু বাট ওই যে একত্র করা, পুঞ্জীভূত করা বা অন্তর্ভুক্ত করা, এটাই মূলত এমবডি বোঝায়। তো আমরা এই সবগুলা যেহেতু মানে ইনের মতন হচ্ছে, তাই আমরা এইখানে বাইয়ের পরিবর্তে কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। তাহলে এটা একটু লিখে রাখেন,
আমরা বাই এর পরিবর্তে কি ব্যবহার করব, ইন বসাবো, ইন, বাই এর পরিবর্তে ইন, জাস্ট এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা একটা উদাহরণে চলে যাই। একটা উদাহরণ করলে আমার মনে হয় যে আপনারা পারবেন। আপনারা সবাই একটু উদাহরণটা আমি কি অন্য পেজে লিখি উদাহরণটা, তাহলে আপনার জন্য ভালো হবে। আমরা হচ্ছে একটা উদাহরণে চলে যাচ্ছি, সেটা হচ্ছে একটু দেখুন। আমি একটা অ্যাক্টিভ ভয়েস নিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে মাই টিচার, এটাও একটা বিসিএস এর প্রশ্ন। আমি হুবহু বিসিএস এর প্রশ্নটাই লিখে দিচ্ছি। মাই টিচার এমবডিস, এগুলা কিন্তু ভার্ব, তাই না? এমবডিস, এই যে এমবডিস all the good qualities, সবাই এটা আনসার করে ফেলুন। এটা আসলে কি হবে, সবাই আনসার করে ফেলুন। আমার মনে হয় এটা পারবেন সবাই আনসার করার চেষ্টা করুন। আমি একটু সময় দিচ্ছি আপনাকে, এই সময়ের ভিতর আপনি লিখে ফেলুন। আমার দৃঢ় বিশ্বাস আপনি এটা পারার কথা। বলেন এটা কি হবে? আচ্ছা, আমি এখন করে দিচ্ছি। দেখুন এটা কি হয়, আমি সেটা করে দিচ্ছি। আচ্ছা, আমরা যে নিয়মে ভয়েস করতাম ঠিক সেম নিয়মটাই, এইখানে আসলে তেমন কোনো পরিবর্তন নাই। দেখুন এটা যদি ভার্ব হয়, এটা হচ্ছে কি অবজেক্ট, অবজেক্টকে কি করব আমরা, সাবজেক্ট করে ফেলবো। এটা যদি অবজেক্ট হয় ফুলটুকু, তাহলে আমরা অবজেক্টকে কি করতে পারি, সাবজেক্ট করে ফেলতে পারি। তাহলে হচ্ছে অল দ্য গুড কোয়ালিটিস, অল দ্য গুড কোয়ালিটিস, অল দ্য গুড কোয়ালিটিস। তাহলে এখানে যেহেতু গুড কোয়ালিটিস দিয়েছি, তাহলে এখানে প্লুরাল হয়ে গিয়েছে। তাহলে আমাকে ভার্বও কি ব্যবহার করতে হবে, প্লুরাল ব্যবহার করতে হবে, ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী। এই যে এখানে এস বা ইএস ছিল, এই যে মাই টিচার মানে একজন ছিল, এই জন্য এস বা ইএস, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। ওইখানে এম বডি থেকে এম বডিস হয়েছে। তাহলে আমাদেরকে এইখানে কি করতে হবে, এইখানে হচ্ছে যেহেতু এটা B1, এটা যেহেতু B1, তাহলে আমরা এখানে এম ইজ আর ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, আর ব্যবহার করব। আর এটাকে কি করে দেব, B3 করে দেব, এম বডিড। তাহলে হচ্ছে এই যে এম বডিড, DIED, এমবডিড। তারপরে দেখুন এই যে এই জায়গায় আমরা কি ব্যবহার করতাম, বাই, তারপরে এই যে অবজেক্টটা সাবজেক্টকে অবজেক্ট করে দিতাম। এখন আমরা এই জায়গায় বাই ব্যবহার করব না, এই জায়গায় আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। এই যে ইন, পরে এটা লিখে দেব, এই যে মাই টিচার, এইটা লিখে দেব, মাই টিচার। বুঝতে পেরেছেন কোন জায়গায় আসলে মূল ব্যতিক্রমটা হইল, কেন এইখানে ইন হইল সেটা বুঝতে পারছেন কিনা দেখুন। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এইখানে যদি কেউ বাই দেয় তাহলে সেটা ভুল হবে। কেন ভুল হবে, কারণ হচ্ছে যে আমরা যে ওয়ার্ডগুলো দেখেছি, এই ওয়ার্ডগুলোর পর, এই যে ঠিক এই ওয়ার্ডগুলোর পর কখনোই বাই বসবে না, সবসময় কি বসবে, ইন বসবে। এটাই হচ্ছে আসলে মূলত রুলস, এটাই হচ্ছে মূলত নিয়ম। তাহলে আমরা দুইটা নিয়ম শিখে ফেলেছি। দুইটা নিয়ম শেখার পরে এখন আমরা তিন নাম্বার রুলসে চলে যাব। আপনাদের কি কঠিন লাগতেছে বলেন তো? তাহলে হচ্ছে আমরা রুলস 03-তে চলে যাব। 03-তে আমরা যেটা পড়বো, রুলস 03-তে আমরা যেটা পড়বো ঠিক এরকমই, যে আসলে বাইয়ের পরিবর্তে উইথ বসানো যাবে এমন কিছু ওয়ার্ড আমরা এখন পড়বো। বাইয়ের পরিবর্তে কি হবে, উইথ বসবে। এটার ভিতরে সবচেয়ে এই ওয়ার্ডটা বেশি আসে, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যানয়। অ্যানয় অর্থ কি, বিরক্ত করা। এই যেটা, এটা আসলে বেশি আসে অ্যানয়। অ্যানয়টা হচ্ছে বিরক্ত করা। তারপরে হচ্ছে চার্ম আসতে পারে, এগুলো হচ্ছে একটু কষ্ট করে মনে রাখতে হবে। অনেকগুলো ওয়ার্ড আছে, আমি এত বেশি লিখেও দিব না, জাস্ট যেগুলো পরীক্ষায় আসে আমি জাস্ট ওইগুলোই লিখতেছি। ডিসপ্লেস এরকম থাকতে পারে। তারপর হচ্ছে মার্বেল থাকতে পারে, মানে সবই গর্জিয়াস। এই যে এখানে চার্ম, ডিসপ্লেস, গর্জিয়াস, এরকম যদি অনেক কিছু থাকে, যেমন হচ্ছে আমরা লিখতে পারি মার্বেল। হ্যাঁ, মার্বেল কথাটা আসলে কম ব্যবহার করি, মার্বেলাস ব্যবহার করি।
তারপরে এই যে প্লিজও থাকতে পারে, প্লিজ 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 দিয়ে আমরা আরেকটা ব্যতিক্রম নিয়ম পড়বো, বাট এটাও হতে পারে। হ্যাঁ, আরও থাকতে পারে ব্যাগস, আরও আছে। হ্যাঁ, যেমন আমরা এইখানে ডিসস্যাটিসফাই এটাও লিখতে পারি, ডিসস্যাটিসফাই এটাও লিখতে পারি, আরও লিখতে পারি সারপ্রাইজও লিখতে পারি। তো এরকম আরও কিছু ওয়ার্ড আছে, বাট আপনাদের এই কয়টা শিখলেই হবে, এদের পরে আমরা দুইটা কাজ করতে পারি। এদের পরে এই বক্সটা যদি আমরা চিন্তা করি, এই বক্সের পরে এরা যদি থাকে, এরাও তো মূলত ভার্বের মতনই কাজ করবে। এরাও যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? বাইয়ের পরিবর্তে উইথও ব্যবহার করতে পারি, আবার কি ব্যবহার করতে পারি? বাইয়ের পরিবর্তে এটও ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে কখন উইথ ব্যবহার করব? এই যে কাজে অবজেক্টটা ব্যবহার করব, এই অবজেক্টটা যদি ব্যক্তি হয়, পার্সন হয়, এই অবজেক্টটা যদি ব্যক্তি হয় তাহলে আমরা কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। আর এই অবজেক্টটা যদি ব্যক্তি না হয়ে, যেমন আচরণ বোঝায়, আচরণ ব্যবহার মানে আচরণ বোঝায়, অথবা গুণ বোঝায়, গুণ, অথবা কাজ বোঝায়, কাজ, তাহলে আমরা কি করতে পারি? গুণও বুঝাইতে পারে, কাজও বুঝাইতে পারে, তখন আমরা অ্যাড ব্যবহার করব। এই নিয়মটা দেখুন আপনি বুঝতে পেরেছেন কিনা বা আপনার মনে থাকবে কিনা। এই ওয়ার্ডগুলো আপনি এইখান থেকে আপাতত এই একটা ওয়ার্ড মনে রাখেন, আবার এই যে প্লিজ, এই দুইটা ওয়ার্ড আপাতত মনে রাখেন। যদি সবগুলা মনে না থাকে, এই দুইটা ওয়ার্ড একটু গুরুত্ব দিয়ে মনে রাখেন। এগুলোর পরে ব্যক্তি হইলে অবজেক্ট কি হবে? উইথ হবে। আর যদি আচরণ, গুণ, কাজ, আচরণটা একটু মনে রাখেন, আচরণ এটা যদি বুঝায় তাহলে কি ব্যবহার করতে হবে? অ্যাড ব্যবহার করতে হবে, অ্যাড ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটু উদাহরণে চলে যাই, আমরা একটা অ্যাক্টিভ ভয়েস নেই। হি প্লিজ আস, দেখেন প্লিজ আস, দেখেন এইটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কি? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। একটু নোট করে রাখেন, প্লিজ দিয়ে আর একটা ইম্পারেটিভ সেন্টেন্সে কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজের আর একটা ব্যতিক্রম নিয়ম আছে, যেমন প্লিজ বা কাইন্ডলি থাকলে কি হবে? ইউ আর রিকোয়েস্টেড হবে, ইউ আর রিকোয়েস্টেড টু হবে প্লিজের পরিবর্তে। ওইটা ইম্পারেটিভ সেন্টেন্সে, জাস্ট ওইটা আপনি একটু আলাদা করে একটু এই দিকে লিখে রাখুন, প্লিজের আর একটা ব্যতিক্রম নিয়ম আছে। কিন্তু আমরা এখন এইটার আসলে কি করব? এইটার যে আমরা প্যাসিভ করতে যাচ্ছি, এই প্যাসিভটা আমরা কিভাবে করব? এইখানে প্লিজ তো অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে কি করি? ইউ আর রিকোয়েস্টেড টু দেই। আর এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে, তো আমাকে কি করতে হবে? প্লিজ থাকলে এই নিয়মটা ফলো করতে হবে। এই যে দেখুন, এই নিয়মটা ফলো করতে হবে। এই যে জায়গায় প্লিজ আছে, প্লিজের পরে আমাকে দেখতে হবে এটা কি ব্যক্তি বোঝাচ্ছে নাকি আচরণ বোঝাচ্ছে। যদি ব্যক্তি বোঝায় তাহলে উইথ দিব, আর আচরণ বুঝাইলে কি দিব? অ্যাড দিব। তাহলে আমরা সেই কাজটাই করতে চাচ্ছি। যেমন এই যে এটাকে অবজেক্টকে কি করব? সাবজেক্ট করে ফেলি। আস সাবজেক্ট হইলে উই হয়ে যাবে। প্লিজ এটা B1 নাকি B2 আছে? আচ্ছা, আমি একটু এইখানে একটা স্পেলিং ভুল করেছি। ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস দিতে হবে। এটা আমি ইএস দিয়ে দিলাম। তাহলে এখন দেখুন এটা ইয়ে আছে, প্রেজেন্টে আছে, তাহলে কি করতে হবে? আর দিতে হবে, আর এটা কি হয়ে যাবে? প্লিজড হয়ে যাবে, প্লিজড হয়ে যাবে। তাহলে এখন এই প্লিজডের পরে আমি এই জায়গাটা দেখে এখানে এটা বসাবো। এই জায়গাটা কি? হি আছে, তাহলে বাই হিম। তো এইখানে বাই ব্যবহার করা যাবে না, এই বাইটা ব্যবহার করা যাবে না, কারণ এইখানে ব্যক্তি আছে। ব্যক্তি থাকলে আমরা কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। আর এইখানে যদি কোনো আচরণ হইতো তাহলে আমরা কি ব্যবহার করতাম? অ্যাড ব্যবহার করতাম। তাহলে এইখানে কি ব্যবহার করতে হবে? বাইয়ের পরিবর্তে উইথ ব্যবহার করতে হবে। এটাই গুরুত্বপূর্ণ। এইখানে যদি কেউ বাই দেয় তাহলে কিন্তু তার ভুল হবে। অপশনে কিন্তু বাই থাকবে, বাই দিলে হবে না, এটার প্যাসিভ হবে এটা। তাহলে আপনাকে আমি একটা দেই, আপনি এটার করেন। His behavior
হিজ বিহেভিয়ার surprised me. His behavior surprised me. এখন আপনারা এটাকে প্যাসিভ করেন তো কিভাবে করবেন বলেন। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, এখানে হচ্ছে আসলে B2 আছে, এখানে আছে কি B2, তাহলে এটা যদি B2 হয়, এটা B2 কিভাবে বুঝছি, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড নাই, তাহলে এটা B3 না। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো তাহলে B3 হইতো। তাহলে আমরা এখানে মিটাকে কি করব, সাবজেক্ট বানাই আই, তাহলে এই যে সারপ্রাইজড B3 যেহেতু, তাহলে আমাকে এখানে B2 যেহেতু, তাহলে আমাকে এখানে কি দিতে হবে, ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে, এর সাথে ওয়াজ যায়, তাহলে আমি লিখলাম সারপ্রাইজড, B3 করে দিলাম, সারপ্রাইজড একই সেমই হবে। এখন দেখুন হিজ বিহেভিয়ার একটু জায়গায় খালি রেখে আমি এখানে বসাই দেব হিজ বিহেভিয়ার। এখন এটা তো বাই হওয়ার কথা ছিল, এই জায়গায় বাই তো দিব না, কারণ এইখানে কি আছে, সারপ্রাইজড আছে, সারপ্রাইজড থাকলে কি হয়ে যায়, এইখানে উইথ বা অ্যাট হয়ে যাবে। এখন এটা তো আচরণ, এই যে আমরা আগের পেজে শিখেছি আচরণ থাকলে কি হবে, হিজ বিহেভিয়ার আচরণ অ্যাট হয়ে যাবে, তাহলে আমাকে এখানে কি দিতে হবে ভাইয়া, অ্যাট দিতে হবে। আমি যদি অন্য কিছু দেই তাহলে কি হবে না, আমাকে কি দিতে হবে, অ্যাট দিতে হবে। আমরা এইটুকু ক্লিয়ার হলে আমরা ডান লিখে ফেলি। আমাদের 3টা রুলস কিন্তু শেষ, একদম বিগ 3টা রুলস শেষ। আস্তে আস্তে আমাদের অনেকগুলা রুলস যখন পড়া হয়ে যাবে তখন আসলে জটিল লাগবে, আসলে কিছু করার নাই, এগুলোই পরীক্ষায় আসে, এগুলা হচ্ছে নোট করবেন, আপনি প্রতিদিন রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার মুখস্থ হচ্ছে। রুলস আমরা এখন 04-এ চলে যাব। আগের 3টা রুলস দেখেন আপনার মুখস্থ হয়েছে কিনা দেখুন। এই একটা রুলস ছিল রুলস 3, এরপরে এর আগে একটা রুলস ছিল, এটা রুলস 2, এর আগে আরেকটা রুলস ছিল, সেটা হচ্ছে কি রুলস 1। এই 3টা রুলস আমরা ক্লিয়ার, তাই না? সবাই ক্লিয়ার? আমার মনে হয় সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি শিখব, এই রুলস আমরা 4 শিখব, রুলস আমরা এই 4টা শিখব। আচ্ছা, তাহলে আমাদের রুলস কোনটা শিখতে যাচ্ছি এখন, 4। আচ্ছা, তাহলে আমরা এখন রুলস 4 শিখব। আচ্ছা, রুলস 4, এই 4 নাম্বার রুলসটা শিখবো। ঠিক আগেরটার মতনই উইথ হবে, এখন ঠিক আগেরটার মতনই উইথ হবে, বাট সেই ওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে কভার, আর একটা হচ্ছে ক্রাউড। এই ক্রাউডটা একটু বেশি মনে রাখবেন, কারণ এইটাই আসে পরীক্ষায়। এই ক্রাউডটাতে একটু স্টার দিয়ে রাখুন, ওভার ক্রাউড। আগে দেখছেন আমরা CHAR চার্ম পড়েছিলাম, আর এখন CRM চ্যাম এটা পড়বো। আচ্ছা, এই ক্রেমটা পড়বো মূলত এখন। বলেন তো এই ক্রেমের অর্থটা কি, আপনারা কেউ জানেন এই ক্রেমের অর্থটা কি? বলেন তো এই ক্রেমের অর্থ কি? ক্রেম, এটা কেউ জানেন ক্রেমের অর্থ কি? ক্রেমের অনেকগুলো অর্থ হয় কিন্তু, হ্যাঁ, ক্রেমের অর্থ কি বলতে পারবেন? কেউ তো বলতেছেন না। ক্রেম হচ্ছে মূলত অতিরিক্ত খাওয়ানো, মানে অনেক বেশি পরিমাণ যদি খাওয়াইয়া ফেলি কাউকে, সেটাকে বলা হয় কি ক্রেম। মানে ধরেন খুবই মজার, আসলে আমরা যখন বিয়ে বাড়িতে যাই, বিয়ে বাড়িতে গেলে কি হয়, ইচ্ছা মতন খাই, যত ইচ্ছা খাওয়া যায়, মানে এত বেশি খাই যে আমাদের কি হয়, একবারে গলা পর্যন্ত ভরে যায়, সেটাকে বলা হয় ঠুসা পড়ে যাওয়া, ঠুসা। হ্যাঁ, ঠুসা পড়ে যাওয়া। তাহলে এই ক্রেমের অর্থটা খুবই ইন্টারেস্টিং আসলে। আপনারা এটা আগে থেকে জানতেন? এই ক্র্যাম হচ্ছে ঠুসা পড়ে যাওয়া, বা আপনি বলতে পারেন যে একদম গলা ভর্তি যখন আমরা খেয়ে ফেলি, এই গলা ভর্তি খেয়ে ফেলাটাকে বলা হয় কি এই ক্র্যাম। তাহলে এই গলা ভর্তি খেয়ে ফেলা, এটাই হচ্ছে মূলত কি ক্র্যাম। আচ্ছা, তাহলে আমরা এইখানে হচ্ছে আরো অনেকগুলো অর্থ হতে পারে, মানে এটা একটা ভাবার্থ হতে পারে ক্র্যামের। এটা আসলে একটা ইন্টারেস্টিং ওয়ার্ড,
এই জন্যই আমি আসলে বললাম। একটা ভাবার তো হতে পারে, যেমন হচ্ছে একটা স্কুলের ছাত্রকে, মানে কেজি স্কুলের ছাত্রকে হিউজ পড়াশোনা দেওয়া হয়, মুখস্থ করানো হয়, মানে একবারে মুখস্থ করিয়ে সবগুলো মুখস্থ করানো হয়, মানে এরকম একটা প্রেসার দেওয়া হয়, ওইটাও ক্র্যাম ব্যবহার করতে পারেন। যে কাউকে অনেক জোর করে কিছু মুখস্থ করানো, সেটাও কি হতে পারে? ক্র্যাম হতে পারে। অর্থাৎ গলা পর্যন্ত খেয়ে ফেলা, এটা ঠুসা পর্যন্ত খেয়ে ফেলা, এটাও কি ক্র্যাম হতে পারে। অতিরিক্ত খেয়ে ফেলা, এটাও ক্র্যাম হতে পারে। পেটুক মানুষ যারা রয়েছে তারাই হচ্ছে আসলে মূলত তাদেরকে ক্র্যাম বলা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, দেখুন এই অর্থগুলা থাকতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে ফিল হতে পারে, ফিল মানে পরিপূর্ণ হয়ে যেতে পারে এরকম। তারপরে সাইজ হতে পারে, আরো অনেকগুলো অর্থ আছে, বাট আপনি এখান থেকে এই যে ক্রাউড, এটা একটু মনে রাখবেন, কভারটাও একটু মনে রাখতে পারেন। হ্যাঁ, এই যে কভার, এই দুইটা যদি একটু মনে রাখতে পারেন তাহলেই হবে। তারপরে বাকিগুলা তো মনে থাকার কথা না, বাট পরে রাখবেন, যে যদি মনে থাকলে থাকলো, না থাকলে নাই। পার্মানেন্টও হতে পারে, পার্মানেন্ট এটাও হতে পারে। পরে হচ্ছে আরো অনেকগুলো আছে, আমি তো আর সবগুলা মুখস্থ নাই। এইগুলোর পরেও কি হয়, মূলত উইথ বসে, এইগুলোর পরেও মূলত উইথ বসে। আমার নিজেরও সবগুলো মুখস্থ নাই, তো আমি যতটুকু চেষ্টা করলাম এই পর্যন্ত আপনি পড়ে হচ্ছে এদের পরে কি দিবেন, উইথ দিবেন, তারপর হচ্ছে অবজেক্ট দিয়ে দিবেন। এদের আর ব্যক্তিবস্তু কিছু দেখা লাগবে না, কারণ এখানে সবকিছুই কি হয়ে যাবে, উইথই হবে, সব ক্ষেত্রেই কি হবে, উইথ হবে। তাহলে একটা উদাহরণ আপনি করে ফেলুন, একটা উদাহরণ করে ফেলুন, তাহলেই হয়ে যাবে অ্যাক্টিভ। আমি যদি বলি এরকম একটা উদাহরণ, পেইন্ট কভার্ড দ্য লক, পেইন্ট কভার্ড দ্য লক, তাহলে আপনি এটার আনসার কি দিবেন? দেখুন, এই যে দ্য লক, নর্মাল প্যাসিভ আমরা যেটা করি, দ্য লক, এটা যেহেতু B2 আছে তাহলে আমরা কি দিব, ওয়াজ দিব, তারপর এটাকে B3 করে দেব, B3 সেই কভার্ডই হবে, তাই না, কভার্ড। তাহলে এখন আমরা উইথ পেইন্ট দিব, উইথ পেইন্ট, উইথ পেইন্ট দেব। এই যে জায়গাটাতেই হচ্ছে মেইন পরিবর্তন। দেখবেন অপশনে এখানে বাই থাকবে, টু থাকবে, উইথ থাকবে, অ্যাড থাকবে। আপনাকে বাই দিলে হবে না, এখানে উইথ দিতে হবে। বুঝতে পেরেছেন? আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 5 নাম্বার রুলসে। এরপরে আমরা চলে যাব 5 নাম্বার রুলস। তাহলে আমাদের রুলস 5, রুলস 5, এই রুলস 5টা একটু বেশি স্টার দিয়ে রাখুন, এইখান থেকেই প্রশ্ন হয় মোটামুটি, এটাকে 5 স্টার দিয়ে রাখুন। রুলস 5 স্টার দিয়ে রাখুন। দেখেন, আমরা কালকে একটা ওয়ার্ড পড়েছিলাম যে বেসিক ক্লাসের সময়, নন একটা গ্রুপ ভার্ব, একটা প্রিপোজিশনও বলা যায় এটাকে, প্রিপোজিশনও বলতে পারেন, মানে ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন বসে তাহলে সেটাকেই গ্রুপ ভার্ব বলা হয়। নর্মালি যে কোনো নাউনের পরেও প্রিপোজিশন বসতে পারে, অ্যাডজেটিভের পরেও প্রিপোজিশন বসতে পারে, অ্যাডভার্বের পরেও প্রিপোজিশন বসতে পারে, ভার্বের পরেও প্রিপোজিশন বসতে পারে, এগুলাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। মূলত এই নন টুকে আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলতে পারেন, আবার গ্রুপ ভার্বও বলতে পারেন, যেটাই বলেন না কেন, ডাজেন্ট ম্যাটার। আপনার হচ্ছে এই নন টু যদি থাকে তাহলে আপনি এই টুই ব্যবহার করতে হবে, আপনি এখানে এটাকে সরাইতে পারবেন না। এই নন টু থাকলে নন টুই ব্যবহার করতে হবে, এখানে কোনো বাই ব্যবহার করা যাবে না, এটাই বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এই নন টু, আরেকটা হচ্ছে আপনি এখানে আরো কিছু ওয়ার্ড মনে রাখতে পারেন, যেমন হচ্ছে মেরি টু, মেরি টু, তারপর হচ্ছে এঙ্গেজ, এঙ্গেজ, এই এঙ্গেজ টু, অর্থাৎ এঙ্গেজ, এঙ্গেজ টু, এই যে নন টু, মেরি টু, এঙ্গেজ টু, মানে তুমি তাকে চিনো, চিনার পরে বিয়ে করো, বিয়ে করার পরে এঙ্গেজ, মানে এঙ্গেজটা আগে লেখা উচিত ছিল, চিনো এঙ্গেজ করো তারপরে বিয়ে করো, এরকম আর কি। তারপরে বিয়ে করার পরেই তুমি অরিট হয়ে যাবা, অরিটের পরে এটা একটু মুখস্থ করে ফেলা উচিত, অরিট, চিন্তিত হয়ে যাবা। আমি একটু সাজিয়ে লিখি, তাইলে হচ্ছে আপনাদের মনে রাখতে সহজ হবে। আগে হচ্ছে আসলে এই যে একজনকে আমি চিনলাম, চিনার পরে হচ্ছে এঙ্গেজ করলাম তার সাথে, অর্থাৎ এঙ্গেজ, এঙ্গেজ, এঙ্গেজ করলাম, এঙ্গেজও কি হবে, টু হবে। তারপরে আমি কি করলাম, তাকে বিয়ে করলাম, মেরি,
অর্থাৎ এই যে বিয়ে করার পরেই হচ্ছে আমি কি পড়ে যাব, বিপদে পড়ে যাব। একজনকে আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে বিপদে পড়ে যাব, তাহলে অডিট করব তার সম্পর্কে, মানে তার সম্পর্কে অডিট হয়ে যাব। তাহলে অডিটের পরে কি হবে, অ্যাবাউট হবে। কারণ ওই যে তার সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, তার সম্পর্কে কি হয়ে যাব, অডিট হয়ে যাব। অডিট হয়ে একদিন মানে খুবই উত্তেজিত হয়ে যাব, এক্সাইটেড হয়ে যাব। এক্সাইটেড হয়ে গিয়ে তারপরে বউকে মেরে ফেলবো আর কি, মূলত এরকম একটা চিন্তা ভাবনা। এক্সাইটেড হয়ে যাব, এক্সাইটেড হয়ে মানে খুবই উত্তেজিত হয়ে তাকে কি করব, মেরে ফেলবো, অর্থাৎ তার সম্পর্কে জেনে তাকে মেরে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে দেখুন এইখানে আপনার তিনটা হচ্ছে টু, এই তিনটা হচ্ছে টু, এই তিনটা টু, আর এই দুইটা কি হয়, অ্যাবাউট হয়, অ্যাবাউট। এটাকে অনেকে অ্যাবাউট বলে, বাট আপনি অ্যাবাউটই পড়েন। এদের পরে কখনো বাই বসে না, এদের পরে কি বসে না, বাই বসে না, বসে না। কি বসে তাহলে, ওই যে টু বা উইথ, অ্যাবাউট, টু বা অ্যাবাউট, এটাকে অ্যাবাউটও বলে অনেকে। আচ্ছা যাই হোক, যেটাই বলেন আপনি সবই ঠিক। আচ্ছা, এটা বসবে, বাই বসে না, এটাই বসবে। তাহলে সেটাই হচ্ছে আমরা একটু এক্সারসাইজ দিয়ে করি। হ্যাঁ, এক্সারসাইজ দিয়ে করি। ডু ইউ নো দ্যাম, ডু ইউ known them, do you know them। এখন দেখেন এটাকে আমরা করতে চাচ্ছি, এটা তো একটা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ তো ইন্টারোগেটিভের মতন করেই করতে হবে। আপনি চাইলে চারটা স্টেপও করতে পারেন, অথবা একবারেই করে ফেলতে পারেন। আমি চারটা স্টেপে করে দিই আপনাদেরকে। দেখুন, এটার অ্যাসার্টিভ করতে হবে আগে, অ্যাসার্টিভ করি। অ্যাসার্টিভ কি হবে, এই যে ইউ, এটা আসলে অ্যাসার্টিভের জন্য অক্সিলারি ভার্ব পাই নাই দেখা একটা ডো নিয়ে আসছিল, ইউ নো দেম, এই যে অ্যাসার্টিভ হয়ে গেল। এখন এই অ্যাসার্টিভের কি করব, সেই ভয়েস করে ফেলবো। তাহলে দেম হয়ে যাবে কি, দে, আর এই নো হয়ে যাবে কি, দের পরে আমরা এই যে এই জায়গায় দের পরে আমরা কি দিব, দের পরে একটা অক্সিলারি ভার্ব দিব, আর, দে আর, তারপরে কি দিব, নন, এই যে নন, দে আর নন। এরপরে এখানে আমরা বাই দিয়ে আমরা কি করতাম, ইউটা বসাই দিতাম, কিন্তু এই বাই এখন দেওয়া যাবে না, কারণ ননের পরে কি বসে, টু বসে। তারপরে কি দিয়ে দেব, ইউ, এই যে ইউ, তারপরে এটা দিয়ে দিলাম। এখন এইটা থেকে তো এটা প্যাসিভ করে ফেলেছি, এখন এই প্যাসিভ থেকে আমাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ করে দিতে হবে, তাহলে সেটাই হবে আমার রিয়েল আনসার। তাহলে এই আরটাকে সামনে নিয়ে আসব, তাহলে আর দে নন টু ইউ, টু ইউ, এটাই হচ্ছে আনসার। এখন ডিরেক্ট আপনি এই লাইনটা করার চেষ্টা করবেন সব সময়, এই দুইটা লাইন স্কিপ করবেন। দেখুন, আপনি তো নরমালি জানেন এইটা হবে কি সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট হইলে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, সেটা কি দিবেন, আর, তাহলে আরটাকে আগে লিখে এটা পরে লিখবেন। এরপরে নন টু, পরে হচ্ছে এই যে ইউ, ইউটা হয়ে যাবে। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন, এটা নিয়ে আসলে তেমন কোনো ঝামেলা হওয়ার কথা না। আপনাকে যদি আমি আরেকটা দেই অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকেই দেই। ধরুন হিজ বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার অডিট, অডিট আস, হিজ বিহেভিয়ার অডিট আস। এটাকে আপনি প্যাসিভ কিভাবে করবেন, এটার প্যাসিভ কিভাবে হবে বলেন তো? এটার প্যাসিভ আমি কি করতে পারি, এই যে আস, আসটাকে আমি সামনে নিয়ে আসলাম, উই, তারপরে এই যে ওয়ারিট, ওয়ারিট, এটা কি বি2 এর কাজ করেছে, তাহলে উই এর সাথে কি যাবে, ওয়াজ নাকি ওয়ার, তাহলে ওয়ার, এটা যেহেতু বি2, বি3 করে দেব, এইখানে বি3 কি হয়ে যাবে, এই ওয়ারিটি হবে বি3। তারপরে যে হিজ বিহেভিয়ার, এইখানে হিজ বিহেভিয়ার দিয়ে দেবো, কিন্তু ওয়ারিটের পরে কি বসে, ওয়ারিটের পরে আমরা জানি অ্যাবাউট বসে, এটাকে অ্যাবাউট বসে। আচ্ছা, এই অ্যাবাউটটাই আপনাকে বসাইতে হবে। আপনি যদি এখানে বাই বসাইতেন তাহলে কি হইতো, আপনি জিরো পাইতেন। হ্যাঁ, বাই বসাইলে আপনি কি পাবেন, জিরো পাবেন। আপনি আগে যাই পড়েছেন সেই নিয়ম কাজে দিবে না, ওই নিয়ম মানবে না, এই নিয়ম এ মানবে না। আপনি নিয়ম অনুযায়ী বলবেন যে ভাই আমি তো আগে এটা পড়েছি, এখানে বাই বসে, এখানে উইথ বসে, এখানে ইন বসে, যে কোনো একটা দিলেই হয় না, তাহলে সেটা ভুল।
আপনি যদি যে কোনো একটা দিলেই হয়, ওইটা আমি কাকে শিখাবো, ওইটা হচ্ছে ক্লাস 8-এর যারা পড়ে তারা যদি যে কোনো একটা দেয় তাহলে হবে, কিন্তু আপনি তো অপশন দাগাবেন, তখন এটা না দিলে আপনি 0 পাবেন। আমার মনে হয় আপনি এই পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার, সবাই ক্লিয়ার থাকলে আমরা ডান লিখে ফেলি। আমরা অলরেডি অনেক সময় ধরে ক্লাসটা করতেছি, আমরা আসলে বুঝতেছি তো নাকি? প্রবলেম লাগতেছে? ব্যতিক্রম, আসলেই ব্যতিক্রম এগুলা। ব্যতিক্রম জিনিসগুলা সবারই মুখস্থ করতে হবে, পরীক্ষা এইখান থেকেই আসে। তাহলে আমরা রুলস 6-এ চলে যাব এখন। রুলস 6-এ আসলে তেমন কিছু নাই, জাস্ট কিছু গ্রুপ ভার্ব আছে, গ্রুপ ভার্বগুলো আসলে শিখে ফেলতে হয়। যেমন কিছু গ্রুপ ভার্ব থাকলে আসলে ওইগুলা হচ্ছে আপনাকে কিছু গ্রুপ ভার্ব শিখতে হবে। ওইটা হচ্ছে আমরা এইখানে ওইরকম ভাবে আর লিখতেছি না। এটা হচ্ছে রুলস 6-এর মধ্যে আপনি হচ্ছে কিছু গ্রুপ ভার্ব শিখবেন। রুলস 6-এ হচ্ছে আপনার কাজ হচ্ছে গ্রুপ ভার্ব শেখা। আমি আর এইখানে বেশি একটা দেখাবো না। এইখানে মূলত হচ্ছে আপনাকে কি শিখতে হবে? গ্রুপ ভার্ব শিখতে হবে। গ্রুপ ভার্বে যা থাকবে সেটাই হয় মূলত, একটু আগেই দেখে আসলাম। তাহলে গ্রুপ ভার্ব শিখতে হবে, এটাই হচ্ছে মূলত নিয়ম। হ্যাঁ, গ্রুপ ভার্ব শিখতে হবে, সেটা পরবর্তী কোনো এক সময় শিখে নেবেন। আমি ধরেন একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিলে হয়তো আপনার একদম মোটামুটি হবে। দেখুন, এই যে আমি দিলাম ঢাকা, ঢাকা হ্যাজ SWRN strong in a new cabinet. এখন এটা আসলে কি হবে একটু কমেন্ট করেন, আপনি দেখেন, এটা ট্রাই করেন, পারেন কিনা। এটা আসলে কি দাগাবেন বলেন তো, এটা কি দাগাবেন? এটা একটু চেষ্টা করেন, এটা কি দাগাবেন? এটা আপনি কি দাগাবেন? আচ্ছা, বলুন তো স্বর্ণ অর্থ কি? এই স্বর্ণ অর্থ কি? স্বর্ণ, এই স্বর্ণ অর্থ হচ্ছে শপথ করা, শপথ করা, স্বর্ণ অর্থ শপথ করা। আচ্ছা, এখন দেখুন আমরা এটার প্যাসিভ কিভাবে করব। প্যাসিভ কিভাবে করব? এই যে এইটুকু হচ্ছে নিয়ে নেব, এই যে এইটুকু, এটা অবজেক্ট, অবজেক্টকে কি করব? সাবজেক্ট করে ফেলি। তাহলে আমরা নিয়ে ফেললাম এ নিউ ক্যাবিন, এ নিউ ক্যাবিন, এটা নিয়ে ফেললাম। হ্যাজ থাকলে কি হয়ে যায়? হ্যাজ বিন হয়ে যায়। এই যে হ্যাজ বিন আমরা দিয়ে ফেললাম। এটা B3 আছে, এটাকে B3 রাখবো, সর্ন, SWORN সর্ন। এটা B3 আছে, B3 রাখবো। এটা মূলত সুয়ার থেকে এসেছে, এই সর্নটা এসেছে কোথা থেকে? SWER, সুয়ার সর সর্ন, সুয়ার সর সর্ন। আচ্ছা, এটা মূলত হয়েছে। তাহলে আমরা এই ওয়ার্ডটা থেকে এটা পেয়েছি, এটা B3। আচ্ছা, এরপরে এই যে ইন, এই ইনটাই হচ্ছে আসলে গ্রুপ ভার্ব। এই ইনটা আগে থেকেই রাখতে হবে। এই সুয়ার ইন মানে এই ইন হচ্ছে এই ইনটা, এটা রাখতেই হবে, এটা হচ্ছে এখানে থাকতেই হবে এটা। এখন দেখেন আমরা এটা ব্যবহার করার পরে, এই যে গ্রুপ ভার্ব ব্যবহার করার পরে, এই যে এখানে যে ভার্বটা আছে সেম ভার্ব দিয়ে একটা সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। এইখানে আমরা কি দিলাম? ইন দিলাম, এরপরে হচ্ছে কি ঢাকা দিয়ে দেব। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এইখানে দুইবার ইন হয়ে গেছে। কারো কারো মনে হতে পারে যে এখানে দুইবার ইন একটা বাক্যে হতে পারে, দুইবার ইন কি একটা বাক্যে হতে পারে? এটা কি ভুল নাকি রাইট? এটা 100% রাইট। একটা বাক্যে দুইবার ইন হতেই পারে, একই সাথে বসতেই পারে, সেটাই হচ্ছে এটা। আমার মনে হয় এই জায়গাটা সবাই একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এই জায়গাটা একটু সবাই খেয়াল রাখবেন। আচ্ছা, এখন দেখুন আমরা রুলস 7-এ চলে যাই। রুলস 7ও যথেষ্ট পরিমাণে ইম্পর্ট্যান্ট। রুলস 07,
আচ্ছা দেখুন, আমরা যদি এইগুলা কখনো অবজেক্ট থেকে সাবজেক্ট হতে পারে না, যেমন রেসিপ্রোকাল প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন, এরা যেমন আমি একটু লিখে ফেলি, যেমন ইচ আদার, ইচ আদার, পরে হচ্ছে ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, তারপরে হতে পারে না যেমন হচ্ছে মাই সেলফ, তারপর হচ্ছে হার হিমসেলফ, হিমসেলফ, দেমসেলফ, তারপর হচ্ছে হার সেলফ। এগুলা কখনোই হতে পারে না, এগুলা কখনো সাবজেক্ট হতে পারে না, এগুলা কখনো কি হতে পারে না, এগুলা কখনো সাবজেক্ট হতে পারে না, হতে পারে না। এখানে দুই ধরনের প্রোনাউন, এই যে এদেরকে ইচ আদার, এদেরকে বলা হয় কি রেসিপ্রোকাল প্রোনাউন, এদেরকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। আর এই যে এদেরকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, এরা কখনোই কি হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। তাহলে এদের ক্ষেত্রে আমরা ভয়েসটা কিভাবে করব, যেমন দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার, এদের ভয়েসটা আমরা কিভাবে করব, এই দেখুন ইচ আদার যেহেতু আছে, এখন কি করা যাবে না, এটাকে সাবজেক্টে নেওয়া যাবে না, তাহলে আমাকে এই দেটাই সাবজেক্ট হিসেবে রাখতে হবে, কারণ ওইটাকে যেহেতু আনা যাবে না। তাহলে এইখানে দে আর, এখানে লাভকে কি করে দেব, লাভড বানিয়ে দেব, লাভড বাই ইচ আদার, ইচ আদার, এটা আমরা করে দিলাম। ঠিক এরকম হতে পারে, যেমন আমরা বলতে পারি যে ধরেন এরকম একটা লিখলাম, আফিয়া, আফিয়া ফ্যান্স, আফিয়া বাতাস করতেছে আর কি, আফিয়া ফ্যান্স হারসেলফ, আফিয়া নিজেকেই বাতাস করতেছে। এটা যদি হয় তাহলে আমরা এটা কি করব, দেখুন এই যে এইখানে আফিয়াকে আফিয়াই রাখতে হবে, এটাকে অবজেক্ট বানানো যাবে না। তারপরে এই যে এখানে এস বাই এস যুক্ত হয়েছে যেহেতু, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আফিয়ার সাথে কি যাবে, ইজ, এটা কি হয়ে যাবে, ফ্যান্ট হয়ে যাবে, ফ্যান্ট, পরে কি হয়ে যাবে, বাই হিম হারসেলফ, হার সেলফ, এটাই হয়ে যাবে। তো আমার মনে হয় এটা নিয়ে আসলে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এখন আমরা রুলস 8 পড়ব, যেটা আমরা বেসিক ক্লাসেও পড়েছি, সেটাই আসলে মূলত রুলস 08। অ্যাডভাইস থাকলে, অ্যাডভাইস থাকলে আপনাকে গুরুত্ব দিতে হবে, মূলত শুড বি ব্যবহার করব, শুড বি, শুড বি, যদি অপশনে শুড বি থাকে তাহলে শুড বি অ্যান্সার, আর যদি শুড বি না থাকে, শুড বি যদি না থাকে তাহলে মাস্ট বি ব্যবহার করব। শুড বি না থাকলে মাস্ট বি, শুড বি যদি অপশনে থাকে তাহলে শুড বি অ্যান্সার, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, শুড বি থাকলে শুড বি অ্যান্সার, আর যদি শুড বি না থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, মাস্ট বি ব্যবহার করব। আচ্ছা আমরা একটা অপশন দেখি, অভি, অভি, অভি অর্থ মান্য করা, অভি ইউর প্যারেন্টস, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না, অভি ইউর প্যারেন্টস, তাহলে আপনি এটাকে কি করবেন, প্যাসিভে কিভাবে করবেন, যেহেতু অভি আপনি লেট ব্যবহার করতে চাইতেন, তাই না, আপনি এইভাবে করার চেষ্টা করতেন, লেট, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, লেট ইউর প্যারেন্টস, লেট ইউর প্যারেন্টস বি অফ ইট, বি অবিট, এটা কি ভুল না, এটা ভুল না, এটা রাইট, কিন্তু অপশনে এটা থাকবে না, অপশনেতে এটা থাকবে না, অপশনে থাকবে যেটা সেটা আপনাকে দাগাইতে হবে, আপনাকে দিতে হবে, যেহেতু এখানে অ্যাডভাইস বোঝাচ্ছে তাহলে ইউর প্যারেন্টস এটা আপনাকে আগে নিয়ে নিতে হবে, ইউর প্যারেন্টস, প্যারেন্টস, এটা যদি মাস্ট বি থাকে অপশনে থাকতেই পারে, কিন্তু শুড বি থাকলে শুড বি অ্যান্সার, শুড বি না থাকলে মাস্ট বি দিব, মূলত আমরা এখানে শুড বি ব্যবহার করব, শুড বি, শুড বি যদি না থাকে তাহলে মাস্ট বি দিব, শুড বি, তারপরে কি দিব, অবেট, এটা, এটা হচ্ছে একদম পারফেক্ট আনসার, এটাই দিতে হবে আপনাকে, এটা দিলে হবে না,
এটা যদি অপশনে থাকে, এটাও যদি অপশনে থাকে, তাহলে নিচেরটা রাইট, উপরেরটা দিলে হবে না। আচ্ছা, আমরা ইম্পারেটিভের আরেকটা নিয়ম দেখেছিলাম কালকের ক্লাসেই, বাট ওইটাই আবার দেখি। প্লিজ বা কাইন্ডলি থাকলে রুলস, এগুলো তো ব্যতিক্রমের ভিতরেই পড়ে, এই জন্য আমি একসাথে রেখেছি। যে প্লিজ বা কাইন্ডলি এরকম যদি থাকে, প্লিজ বা কাইন্ডলি, কাইন্ডলি আসলে যে থাকতেই হবে তা না, যদি কোনো কিছু প্লিজ বুঝায় তাইলেও কিন্তু হয়ে যাবে। এটা পরিবর্তে আমরা কি দিব? ইউ আর রিকোয়েস্টেড টু, রিকোয়েস্টেড টু, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে আমরা যদি কিছু উদাহরণ করি তাহলে সেটা কি হবে? প্লিজ, প্লিজ ডো নট স্মোক, প্লিজ ডো নট স্মোক। আচ্ছা, ওকে। এখন আমরা এইখানে প্যাসিভ কিভাবে করে দেব? ইউ আর রিকোয়েস্টেড, প্লিজ এর পরিবর্তে জাস্ট বসায় দেব ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। নট যেহেতু আছে তাহলে নট টু দিয়ে দেব, নটটা আগে বসিয়ে তারপর টু দিয়ে দেব। নটটা আগে বসিয়ে দিলাম জাস্ট এইখানে নট, তারপরে যে এইখানে স্মোক ব্যবহার করে দেব, নট স্মোক। বুঝতে পেরেছেন? আমরা যদি আরেকটা করি, দেখুন এই জিনিসটা একটু খেয়াল করুন। দেখুন এইখানে কোনো প্লিজ নাই, কিন্তু প্লিজের মতন একটা ব্যবহার হয়েছে। এন্টার দ্য হাউস বাই দিস গেট, বাই দিস গেট। আপনার বাড়িতে কি কেউকে রিকোয়েস্ট না করলে কি আপনার বাড়িতে যাবে? যাবে না। তাহলে এখানে কি হয়েছে? একটা প্লিজ অটোমেটিক উজ্জ আছে, এখানে প্লিজ আছে কি? উজ্জ। এই প্লিজটা কি আছে? এখন উজ্জ আছে। তাহলে আপনাকে এটা বুঝতে হবে এখানে একটা প্লিজ আছে, লুকায়িত আছে। তো এই লুকায়িত থাকলে কি করতে হবে? যে আমরা এই জায়গাটায়, আমরা এই জায়গাটার এর আগে মনে মনে একটা প্লিজ আছে, এর আগে মনে মনে একটা প্লিজ আছে, ওই প্লিজের জায়গায় ব্যবহার করব ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যা আছে বাকিটা বসাই দেব। এন্টার দ্য হাউস বাই দিস গেট, পরে বাকি যা আছে তা বসাই দেব। আমার মনে হয় বুঝতে পেরেছেন, কোনো প্রবলেম নাই। তাহলে নেভার থাকলে কি হয় সেটা আমরা পড়েছি, জাস্ট আমরা এইখানে জাস্ট এখন একটু রিভিশন দেওয়ার জন্য নেভারেরটা। নেভার থাকলে কি হয়, এটা যেহেতু ব্যতিক্রমের ভিতরে পড়ে, এখানে আমরা একটু লিখে রাখি, নেভার টেল এ লাই। এটা কি হবে প্যাসিভে? এ লাই, এখানে এ লাই ব্যবহার না করে আমরা লেট ব্যবহার করে ফেলবো, লেট নেভার। এটা দুইভাবে করা যায় আসলে, লেট নেভারটাও থাকে অনেক সময় অপশনে, আবার লেট ইভারটাও থাকে। এ লাই বি টোল্ড, এটাও থাকে অনেক সময়, আবার এটাও থাকে। লেট নট এ লাই ইভার বি টোল্ড, এটাও থাকে অনেক সময়। তো এটা নিয়ে আসলে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমরা লেট দিয়ে যদি কোনো আসলে থাকে, লেটের গুলো আমরা পারি তো আপাতত, তাই না? তারপর আমি একটু এখানে লিখে দিই, কারণ লেটের গুলো আসলে অনেক সময় অনেকে পারে না। আমরা আর বেশি পড়বো না, অল্প কিছু জিনিসই রয়েছে, আপনারা সবাই থাকুন ধৈর্য করে। যদি লেট একটা অবজেক্ট থাকে তখন আমরা কি করি আসলে মূলত সেটা একটু দেখার চেষ্টা করি। যেমন একটা উদাহরণ নেই তাহলেই হয়ে যাবে। লেট হার, এই যে একটা লেটের পর একটা অবজেক্ট আছে, সিং এ সং। আমরা জানি লেট থাকলে কি দিতে হবে? লেটই দিতে হবে। আচ্ছা, এ সংটা নিতে হবে, এ সং নিব, তারপরে কি করব? বি সাং করে দেব, বি সাং, পরে বাই হার, বাই হার করে দেব। আচ্ছা, আরেকটা করেন তো দেখি, ডোন্ট ডু ইট, এটা যদি থাকে, এটা প্যাসিভ কি করব? লেট ইট, এই যে ইট বসাই দিলাম, পরে একটা নট, ডু এর জন্য একটা এখানে নট, এখানে ডোটা ব্যবহারই করা হয়েছিল নট ব্যবহার করার জন্য, নট বি ডান, ডান করে দেব। আমার মনে হয় এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, 13 নাম্বারে
একটু রুলস 13 খুবই গুরুত্বপূর্ণ, এইটা একটু দেখেন। রুলস 13 এইটাকে একটু 5 স্টার দিয়ে রাখুন। ব্যতিক্রম যদি আপনার কখনো এরকম থাকে, স্প্রেড বা মানে স্প্রেড বা আরেকটা থাকতে পারে কি পুট আপ, স্প্রেড বা পুট আপ, এগুলা থাকলে আমরা কি দিয়ে শুরু করব? মূলত এগুলা থাকলে আমরা ইম্পারেটিভে তো মূলত লেট ব্যবহার করি, তাই না? কিন্তু এগুলা থাকলে আমরা কি দিয়ে শুরু করব? এগুলা থাকলে লেটের পরিবর্তে আমরা হ্যাভ ব্যবহার করব। এগুলো থাকলে আমরা লেটের পরিবর্তে কি ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করব। খুবই ব্যতিক্রম একটা নিয়ম, তাই না? আমি দুইটা উদাহরণ লিখি, তাহলে আপনার কাছে আর একটু সহজ মনে হবে। আমরা চলে যাচ্ছি স্প্রেড এ ম্যাট অন ইট, মানে এটার উপর একটা মাদুর বসিয়ে দাও, এরকম আর কি। আচ্ছা, এটাকে আমরা প্যাসিভ কিভাবে করব? এই যে স্প্রেড থাকলে এটা বার দিয়ে বাক্য শুরু হয়েছে, আমরা তো লেট ব্যবহার করার কথা ছিল, কিন্তু লেট হবে না, এখানে কি হবে? হ্যাভ। লেটের পরিবর্তে হ্যাভ হবে। তারপরে এই যে এ ম্যাট ব্যবহার করলাম। তারপরে এই যে স্প্রেড তিনটা সেমি, তাহলে এই যে এখানে স্প্রেডই ব্যবহার করলাম, স্প্রেড। তারপরে এই যে অন ইট দিয়ে দিলাম, অন ইট। এইটুকুই। দেখছেন কতটা ব্যতিক্রম? এইভাবে হ্যাভ যে হতে পারে আমরা কি আমাদের মাথায় আসিল? আমরা কোনোদিন এগুলো পড়ছিলাম? পড়ি নাই, কিন্তু এগুলাও আছে আসলে। পুট আপ দিয়ে যদি একটা উদাহরণ দেখি, পুট আপ এ টেন্ট হিয়ার, তাহলে এটার প্যাসিভ কি হবে? খুবই ব্যতিক্রম। পুট আপ থাকলে কি করব আমরা? হ্যাভ দিয়ে দিব। তারপরে হ্যাভ এ টেন্ট, এই যে এইটুকু নিয়ে আগে বসিয়ে দিলাম, হ্যাভ এ টেন্ট। তারপরে কি হবে? বি হ্যাভ এ টেন্ট, এখানে কিন্তু কোনো বি ব্যবহার করতেছি না, একটা বিষয় খেয়াল রাখছেন? কারণ এই যে আগেই তো হ্যাভ ব্যবহার করে ফেলেছি, পুট আপ, তারপরে কি দিতেছি? হিয়ার। এটা কিন্তু খুবই একটু সাবধানে থাকেন, এখানে কিন্তু অনেকেই ভুল করে বি ব্যবহার করে ফেলে। এই যে এখানে অনেকেই ভুল করে কি করে ফেলে? বি ব্যবহার করে। বি কিন্তু আমরা ব্যবহার করতেছি না, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এটা একটু সবাই মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে কত নাম্বার নিয়ম পড়বো? 14 নাম্বার নিয়ম পড়বো, তাই না? আমরা কি নিয়মে কি একটু গরমিল করে ফেলেছি? মনে কোন একটা নিয়ম মনে বেশি দিয়ে ফেললাম। 12, 11, 10-এর পরে এটা হচ্ছে 11 হবে। আচ্ছা, এটা একটু দেখুন, 10-এর পরে এটা হচ্ছে 11 নাম্বার নিয়ম। আর এর পরেরটা হবে কত নাম্বার? এটা 12 নাম্বার নিয়ম। হ্যাঁ, তাহলে আমরা 12 নাম্বার নিয়মে চলে এসেছি। এটা হচ্ছে 12 নাম্বার নিয়ম। ওকে, এখন আমরা 13 নাম্বার নিয়ম পড়বো। হ্যাঁ, 13 নাম্বার নিয়ম হচ্ছে ওই যে একই টাইপেরই, এটাও একটু দেখে নেন। রুলস 13, এটাতে দেখেন হো এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? বাই হুম, তাই না? আমরা সবাই শিখেছি হো এর পরিবর্তে বাই হুম ব্যবহার করতে পারি। আচ্ছা, বাই হুম ছাড়াও কিন্তু অন্য কিছু ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে কি? টু হোমও ব্যবহার করা যেতে পারে, আবার হচ্ছে উইথ হোমও ব্যবহার করা যেতে পারে, এটাই। আবার দেখেন আমরা যখন হোম থাকে, আবার যখন আমরা কি থাকে? হোম থাকে, আমরা কি ব্যবহার করতাম? হোমই ব্যবহার করতাম। হোম থাকলে হোম ব্যবহার করতাম, তাই না? এখন এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না। হোম থাকলে আপনাকে কি ব্যবহার করতে হবে? হোমের পরিবর্তে আপনাকে হো ব্যবহার করতে হবে। হোমের পরিবর্তে আপনাকে কি ব্যবহার করতে হবে? হো ব্যবহার করতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনি এইগুলোর পরিবর্তে এগুলো ব্যবহার করলেন, বাট হো এর পরিবর্তে হোমের পরিবর্তে আবার কি ব্যবহার করতে হবে? হোটা ব্যবহার করতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। এইখানে আমরা তাহলে দুইটা উদাহরণ আমরা করি, তাহলে হচ্ছে আমাদের একটু মনে থাকবে হয়তো। আমরা দুইটা করি, একটু আমাদের হয়তো মনে থাকবে। আচ্ছা, দেখুন আমরা দুইটা উদাহরণে চলে যাই। এক নাম্বার হচ্ছে একটা উদাহরণ লেখি, হো উইল ডু দা ওয়ার্ক। কেউ 4টা স্টেপে করতে পারে, কেউ হচ্ছে 2টা স্টেপে করতে পারে। আমি বেসিক ক্লাসে শিখাইছি, তো আমরা হচ্ছে এখন একবারে ডিরেক্ট করে ফেলবো। আসলে এত 4টা স্টেপ করতে পারবো না। হো এর পরিবর্তে কি দিলাম? বাই হোম দিলাম, বাই হোম। এই যে দা ওয়ার্ক সাবজেক্ট আনতে হবে, আমি একটু জায়গা খালি রেখে দা ওয়ার্ক কি দিয়ে দিলাম। তাহলে এখানে
উইল আছে, তাহলে উইল বি দিতে হবে। এই যে উইল, আমি এখানে বি দিয়ে দিলাম। তারপরে যে এটা ভার্ব আছে, ভার্বকে কি করে দিতে হবে, বি3 করে দিতে হবে। ডান। এটা আমরা নরমালি পারি। এখন এখন ঠিক এরকম যদি আমাদের হোম থাকে, হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, এটার ক্ষেত্রে আমরা কি করব, প্যাসিভে আমরা গিয়ে কি করব, হোমের পরিবর্তে আমরা হুমই ব্যবহার করতাম আগে, কিন্তু এখন হোম ব্যবহার করা যাবে না। এখন কি ব্যবহার করতে হবে, হো ব্যবহার করতে হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হোমের পরিবর্তে কি ব্যবহার করতে হবে, হু ব্যবহার করতে হবে। আগে যে নিয়ম পড়েছেন সেই সব ভুলে যেতে হবে। হোমের পরিবর্তে হু ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটাই তো সাবজেক্ট, এটাকে কি বানাই দিতে হবে, অবজেক্ট বানাই দিতে হবে। আচ্ছা, এটা ওয়ান্ট প্রেজেন্ট ফর্ম বি1, তাহলে আমরা কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব এখানে, হু ইজ। তারপর হচ্ছে ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড, কারণ এখানে সাবজেক্ট নাই। ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড। তারপরে কি দিতে হবে, এই সাবজেক্টটাকে কি করতে হবে, বাই ইউ বানাইতে হবে। মানে অবজেক্ট নাই, অবজেক্ট থাকলে আমরা এখানে ব্যবহার করে একটা সাবজেক্ট বানাইতাম, বাট এখানে নাই তো। আচ্ছা, এখন বাই ইউ, এই যে বাই ইউটা দিয়ে দিব। হ্যাঁ, ওকে, আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এখন দেখেন এরকম আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমরা হয়তো 2টা রুলস দেখব, তাহলেই হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে আজকের ক্লাসটি। সো আমরা আর 2টা রুলস দেখব। হ্যাঁ, তাহলে আমরা রুলস নাম্বার হচ্ছে 14-এ চলে যাই। রুলস 14। আচ্ছা, রুলস 14-এ আমরা ঠিক এরকম কিছু ওয়ার্ড আবার দেখব। যেমন সি, সি অর্থ কি, দেখা। ওয়াচ অর্থ কি, দেখা। সি ওয়াচ, নোটিস, নোটিস, এগুলো ওয়ার্ড একদম আমরা সবাই মনে রাখতে পারবো আশা করি। তারপরে হচ্ছে ফিল হেল্প, মানে ফিল হেল্প, হেল্প, অথবা হিয়ার, 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 মেক, মেক, তারপরে হচ্ছে বিট, এরকম আরো যদি আরেকটা ওয়ার্ড লিখি, সব তো আমার নিজেরও মনে নাই, বাট হচ্ছে আরো আছে। হ্যাঁ, এগুলোর আরো আছে। এগুলো হচ্ছে আসলে চাকরি পরীক্ষা হঠাৎ করে চলে আসলে কিছু করার নাই, এই জন্য বয়েস আসলে এত ইম্পর্টেন্ট, বয়েস এবং কঠিন। এগুলোর পরে কি হবে, বাই হবে না, বাইয়ের পরিবর্তে কি হবে, টু হবে, আর অবজেক্টটা হবে, অবজেক্ট হবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করলাম, বাইয়ের পরিবর্তে টু ব্যবহার করেছি। তাহলে এটা একটু লিখে রাখুন, বাইয়ের পরিবর্তে, পরিবর্তে কি বসে, টু বসে। জাস্ট এটাই নিয়ম, এটাই, আর কোনো ঝামেলা নাই। বাইয়ের পরিবর্তে কি বসে, টু বসে। তাহলে আমরা বাইয়ের পরিবর্তে টু বসিয়ে দিলাম একটা। তাহলে বাইয়ের পরিবর্তে যদি টু বসে, একটা এক্সারসাইজ করি। হ্যাঁ, যেমন একটা এক্সারসাইজ করি, একটু মনে রাখা কিন্তু এগুলো অনেকটা কঠিন, হঠাৎ করে দিয়ে দিলে আসলে পারা যায় না, এই অল্প টাইমের ভিতরে আসলে মাথায় আসে না। এই যেটা দেখুন, এখন এটাকে আমরা প্যাসিভ কিভাবে করব, প্যাসিভ কিভাবে করবো, এখানে হচ্ছে এই যে এটা অবজেক্ট, অবজেক্টকে কি করলাম, সাবজেক্ট করে ফেললাম হি। তারপরে এই যে স, স মানে কি, পাস্ট ফ্রম সি স, সি স, তাহলে সি স হয়ে গেল কি, কি ওয়াজ সিন, সিন। তাহলে এই যে স এর পরে, মানে সি এর পরে দেখুন আগে কি হয়, এই যে সি, এই যেটা সি এর পরে, সি এর পরে কি দিতে হবে, টু দিতে হবে। সি থাকলে কি করতে হবে, টু দিতে হবে। সি থাকলে কি করতে হবে, টু দিতে হবে। এটা আমরা একটু আগে দেখে আসলাম, সি থাকলে আমাদের কি দিতে হবে, টু দিতে হবে, টু। তারপরে হচ্ছে আমরা কি দিব, এই যে টু গো, এই যে এইটুকু। এখন এইটুকুতেই শেষ, এইটুকুতেই শেষ। হ্যাঁ, আর এই যে এখানে যে আই আছে, আয়ের পরিবর্তে বাই মি, এটা না দিলেও চলে, বাই মি এটা না দিলেও চলে, এইটুকু না দিলেও চলে। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ লিখি, যেহেতু এটা একটু কঠিন আছে। আই মেড, I made him do the work. এখন এটা আমরা কি করব, প্যাসিভ করব। এখানে কাকে নিব, এই যে এটাকে নিব, হি কে নিলাম। এটা বি2 আছে, বি2 থাকলে কি হয়ে যাবে, ওয়াজ মেড, 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 মেক, মেড, মেড, মেড। তারপরে মেড এর পরে কি দিতে হবে, টু দিতে হবে। টু দিয়ে কি দিব, ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক।
এখন আবার এখানে আই আছে, আয়ের পরিবর্তে আর দেওয়ার দরকার নাই, ওটা দিলে দিতে পারেন বাই মি, বাট না দিলেও হবে। এটাই হচ্ছে আমাদের, এই পর্যন্ত হচ্ছে আমাদের আসলে মোটামুটি শেষ। এখন আমাদের কিছু প্রবাদ বাক্য থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুলস 15 এবং এটা দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ। এবং এই কয়টা জিনিস যদি আসলে জানেন আপনি, আপনি বয়স থেকে 1 মার্ক পাবেন পরীক্ষায়, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। খুবই কঠিন, আসলে মনে রাখা খুবই কঠিন। চাকরির পরীক্ষা তো আসলে একটু কঠিনই হবে, বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান তাদের হচ্ছে এই বয়সগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে বেশ কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়ে দেবো, এই বইগুলো থেকেই আমি মূলত শিখেছি। ওই বইগুলো হচ্ছে আপনারা গ্রুপে আমি দিয়ে দিব। হ্যাঁ, যে রুলস 15 হচ্ছে প্রভাব, মানে প্রভাব, প্রভাব থাকলে কি হবে, মানে প্রবাদ বাক্য, যেগুলা প্রবাদ বাক্য, আমরা প্রবাদ বাক্য থাকলে কি করবে, আমরা কিছু ব্যতিক্রম, প্রবাদ আসলেই ব্যতিক্রম, এটা খুবই ব্যতিক্রম, এক একটা এক এক রকম হবে, এটা আপনাকে কিছু শিখতে হবে ব্যতিক্রম। আমি কিছু ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, ওইগুলো হচ্ছে আপনি একটু লিখে নেবেন। আমি হচ্ছে দুই একটা একটু লিখে দেই। যেমন 1 নাম্বার যদি আমি লিখি, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা আমরা সবাই জানি, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বেস্ট পলিসি, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এটার আসলে আনসার কি হবে বলেন তো? এটা দুই ভাবে করা যেতে পারে, দুইটাই হইতে পারে, তবে আমি প্রপারলি আনসার যেটা চিন্তা করব সেটা হচ্ছে ইট ইজ সেড দ্যাট, ইট ইজ সেড দ্যাট, এটা কেউ যেহেতু বলেছে তাহলে এই জন্য আমি লিখলাম ইট ইজ সেড দ্যাট, ইট ইজ সেড দ্যাট, পরে যা আছে তাই লিখে দেব, পরে যা আছে তাই লিখে দেব, এই যে পরে ইট ইজ সেড দ্যাট honesty is the best policy, honesty, বেস্ট পলিসি, এটাই লিখে দেবো, যা আছে তাই লিখে দিলাম। তাহলে আমি বাড়তি কি অ্যাড করেছি, ইট ইজ সেড দ্যাট। অথবা এটাকে আরেকভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে কেউ যদি আবার হনেস্টিটাই আগে লিখলো, ধরেন হনেস্টি এটাই আগে লিখলো, তারপরে ইজ সেড দ্যাট, তারপরে লিখলো কি ইজ সেড দ্যাট, এরপরে লিখলো টু, টু দিয়ে, টু দিয়ে তারপর হচ্ছে টু বি, বি দিল টু বি দ্য বেস্ট পলিসি, এটাও করতে পারে দ্য বেস্ট পলিসি। তবে আমি প্রথমটাই দিতাম, কিন্তু অপশনে তো এটাও থাকতে পারে, দুইটাই রাইট, দুইটাই আপনাকে কি করতে হবে, দিতে হবে। আচ্ছা দেখেন, আমরা এরকম আরো অনেকগুলা ব্যতিক্রম আছে, আসলে প্রবাদের তো ব্যতিক্রমের শেষ নাই, যত প্রবাদ আছে সবগুলারই আলাদা আলাদা ব্যতিক্রম ভাবে বয়স করা যেতে পারে, এগুলা একটু খুঁজে খুঁজে আপনাকে শিখতে হবে। আমরা যদি প্রবাদের একটু ব্যতিক্রম দেখি, ধরেন আমরা আরেকটা দেখতেছি, একটু অ্যাক্টিভ ভয়েস দিয়ে দেই, দেয়ার ইজ নো টাইম, দেয়ার ইজ নো টাইম টু লস, সময় নষ্ট করো না, অনেক প্রবাদ একটা। আচ্ছা এখন দেখেন, এইটা হচ্ছে আমরা আসলে কি করব, এটা আসলে আমরা কি করব, যা আছে সবই রাখবো সেম। এই দেখেন, দেয়ার ইজ নো টাইম, দেয়ার ইজ নো টাইম টু বি, এই যে দেখেন বিটা কি করেছি, এইখানে বি দিয়ে, এটা লস ছিল, এটাকে কি করে দিয়েছি, লস্ট করে দিয়েছি, B3 করে দিয়েছি, এটা B1 ছিল, এটাকে কি করেছি, B3 করে দিয়েছি। তাহলে মূলত পার্থক্যটা কোথায় করেছি, এই যে লাস্টের টুকুতে, আর বাকি সবই কি ছিল, সেমই ছিল। দেখেছেন, এরকম এরকম আসতে পারে। এরকম আরো বিভিন্ন ব্যতিক্রম থাকতে পারে। আবার মাঝে মাঝে দেখবেন অনেক সময় অনেক কিছুর কি হয় না, বয়েস হয় না, কিছু কিছু ক্ষেত্রে এরকম অনেক সময় দেখবেন অনেক কিছুর বয়েস হয় না। তো আমরা সেগুলাও একটু মাথায় রাখবো যে আসলে কাদের কাদের বয়েস হয় না। হ্যাঁ, এরকম অনেক সময় দেখা গেছে অনেক কিছু পাবো যে আসলে অনেক সময় অনেক কিছুর বয়স হয় না। তো আপনারা হচ্ছে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার তো নাকি, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এখন হচ্ছে দেখুন, আমরা আরেকটা জিনিস দেখি যে আসলে অনেক সময় নান অপশনে আসলে তখন নানও যে দাগাইতে হয়, সেটা হচ্ছে আপনাকে একটু দেখাই দিই। হ্যাঁ, যে আসলে বয়েস হয় না কাদের, কিভাবে বুঝবো আমরা বয়েস হয় না, সেটা যদি আমি একটু দেখাই দিই।
তাহলে দেখবেন এটা হচ্ছে রুলস। আপনি 16 দিয়ে ফেলুন, যেহেতু বয়েস হয় না আপনি লিখুন এদের কি হবে না, বয়েস হবে না। এটা দিয়েই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখুন আমি যদি অ্যাক্টিভ ভয়েসে এরকম একটা উদাহরণ লিখি যে আই এম এ টিচার, আই এম এ টিচার, তাহলে আই এম এ টিচার, এটা কারেক্ট আছে, অ্যাক্টিভ ভয়েস কারেক্ট আছে, কিন্তু এটার প্যাসিভ হবে না, এটার প্যাসিভ হবে না। কেউ তো চাইলে এইভাবে করে ফেলতে পারতো, এ টিচার, টিচার ইজ বিন, যেহেতু এটা এম ভার্ব তাহলে সেটা বি3 বানাই দিল, বি ভার্ব, বাই মি। এটা ভুল, আসলে এটা একদমই চরম লেভেলের ভুল, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। এই অপশনটার ক্ষেত্রে নান হবে, এটা আপনার দেখবেন ডি নাম্বারে কি থাকে, নান থাকে, তখন এটা নান দিতে হবে, এটার বয়স হয় না আসলে। যেমন আমি যদি আরেকটা এরকম বলি আই হ্যাভ এ কাউ, এখন আপনি এটা বুঝবেন কিভাবে যে আসলে কোনগুলো হয় কোনগুলো হয় না। এটা নির্দিষ্ট কিছু আছে যে ব্যতিক্রম, এদের হয় না আসলে। যদি এ কাউ দিই, এ কাউ ইজ, ইজ, তারপর আমরা কি দিয়ে দিলাম, হেড বাই মি, এটা তো এই যে হ্যাভ ভার্বের মানে বি ভার্ব হ্যাভ ভার্ব, তো এদের হচ্ছে বি3 করে দিয়েছে এখানে। নর্মাল অনুযায়ী তো হওয়ারই কথা, যে আমি বয়েসের যে নিয়মগুলো শিখেছি সেটা অনুযায়ী তো এটা ঠিক আছে, কিন্তু এটা এটা হয় না, বয়েস এটা হবে না, এদের বয়েস হবে না। তার মানে কি বুঝতেছি আমরা, বি ভার্ব বা হ্যাভ ভার্ব দিয়ে যদি কোনো বয়েস থাকে সেটা হবে না। এই যেটাই হচ্ছে বি ভার্ব, বি ভার্ব বা হ্যাভ ভার্ব মানে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বই যদি মেইন ভার্ব হয়, অক্সিলারি ভার্ব যদি মেইন ভার্ব হয় তাহলে তাদের কি হচ্ছে না, বয়েস হচ্ছে না। আবার কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো যদি ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন কি হবে না, বয়েস হবে না। কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে রাখা দরকার। যেমন হচ্ছে এই ওয়ার্ডগুলোর আসলে বয়েস হয় না। হ্যাঁ, কেউ ধরেন মারা গেছে, মারা গিয়ে কি কথা বলতে পারবে বলেন তো, ধরেন কেউ মারা গেছে সে কি কথা বলতে পারবে, এই যে ডাই, ডাই যদি থাকে তাহলে বয়েস হবে না। এরকম অনেক কিছু, কেউ পালায়া গেছে, ফ্লি, হ্যাঁ, সে কি কথা বলতে পারবে, হবে না। হ্যাঁ, কোনো একটা অকার ঘটেছে, সে কি মানে আসলে আইসা সাক্ষী দিবে, ধরেন আসামি পুলিশের সাথে কথা বলবে, হবে না, এরকম হবে না। পরে ডিসপায়ার, এরকম কিছু ওয়ার্ড আছে, এগুলা যদি কখনো থাকে তাহলে কি হবে না, বয়েস হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে কম্প্রাইজ, এগুলা থাকলে কি হবে না, বয়েস হবে না। বিলং, এগুলো নিয়ে আসলে এত চিন্তা করার দরকার নাই, এই ধরনের প্রশ্ন আসলে খুবই কম আসে। টেক, পেস, এর আগে যেগুলো পড়েছি সেগুলো দিয়েই মূলত আপনাকে শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনি আরো যেগুলো আছে, অনেকগুলোই আছে, বাট আমি অল্প কিছু লিখে দিলাম, আমার যেগুলো মনে আছে এগুলাই। এগুলার হচ্ছে আসলে বয়স হবে না, এগুলার কখনোই বয়স হয় না, বয়স হবে না। তো যাই হোক, আপনাদের ক্লাসটা কেমন লেগেছে? আমার মনে হয় যে আপনারা এই পর্যন্ত যারা করেছেন ক্লাসগুলো, এতক্ষণ ধৈর্য সহকারে আসলে রাখা কিন্তু খুবই কঠিন। মানে এতক্ষণ পর্যন্ত ধৈর্য রাখা আসলে সত্যিই খুব কঠিন, তাই না? যে একদম ক্লাসের শেষ পর্যন্ত আসবে এরকম মানুষ কিন্তু খুব খুব কম। আমি দেখেছি আপনারা এই গ্রুপে অনেকেই জয়েন আছেন, বাট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই। 01876142101। আপনি আমার ফেসবুক গ্রুপে জয়েন আছেন, বাট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই। এরকম কি কেউ আছেন? মানে এরকম মনে হয় দুই একজন আছেন, বা আরো বেশ কয়েকজন থাকতে পারেন, যে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন, আবার ফেসবুক গ্রুপেও অ্যাড আছেন, এরকম অনেকেই আছেন। বাট অনেকেই আছে যারা শুধু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেই অ্যাড আছে, ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারে না, এরকম কেউ আছেন? এরকম মনে হয় কেউ নাই। বাট অনেকেই ফেসবুকে আছেন বাট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন নাই, তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে কষ্ট করে নক করবেন। 01876142101। আপনাকে আমি কি করব, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেব। আর হচ্ছে যেহেতু আমাদের এটা একটা পেইড কোর্স, পেইড ক্লাস, তার মানে এটা হচ্ছে প্রাইভেট গ্রুপেই থাকবে সব ক্লাস, এগুলো হচ্ছে সব ক্লাস প্রাইভেট গ্রুপেই থাকবে। হয়তো আমি দুই একটা ক্লাস এইখান থেকে, হ্যাঁ, দুই একটা ক্লাস হয়তো আমি ইউটিউবে দিয়ে দিব, জাস্ট দুই একটা ক্লাস দিয়ে দিতে পারি।
কিন্তু ম্যাক্সিমাম ক্লাস তো আমাদের প্রাইভেট গ্রুপের, মানে প্রাইভেটেই থাকবে। এখানে সবগুলো লিঙ্ক আপনাকে সাজিয়ে দিয়েছি, 1 নাম্বার লিঙ্ক, 2 নাম্বার লিঙ্ক, 3 নাম্বার লিঙ্ক, আপনি ফিচারে গেলেই পেয়ে যাবেন, ক্লাসে একদম জয়েন করে ফেলতে পারবেন ওইখান থেকে। এখন আপনাদের সুবিধার জন্যই বলি, আপনাদের গ্রুপ স্টাডি কিন্তু খুবই জরুরি, গ্রুপ স্টাডি। তো গ্রুপ স্টাডি করার জন্য আপনার যে বেস্ট ফ্রেন্ড রয়েছে বা আপনার যে খুবই ভালো বন্ধু রয়েছে, আপনি তার সাথে মিট করে একটা গ্রুপ স্টাডি করবেন, যে আপনারা প্রতিদিন সেম পড়াশোনাটা করবেন, এরকম একটা গ্রুপ স্টাডি করবেন। কারণ দেখেন, জব প্রিপারেশন কিন্তু সত্যিই খুব কঠিন একটা কাজ। মানে আমাদের এই বয়সে এসে আসলে নিজে নিজে একা একা পড়াশোনা করা খুবই কঠিন একটা কাজ। এর জন্য আপনার একজন পার্টনার দরকার, যার সাথে হচ্ছে আসলে রেগুলার কথা বলে পরামর্শ করে পড়াশোনাটা আগায় নেওয়া যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রাইভেট। আরে ভাই, প্রাইভেট বানানো ভুল করে ফেলেছি। আচ্ছা যাই হোক, স্পেলিং মিস্টেক হলে ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মূলত হচ্ছে আপনারা জব প্রিপারেশনটা একটা গ্রুপ ওয়াইজ করার চেষ্টা করবেন। আপনার যে কোনো একটা ফ্রেন্ড বা আপনার যে কোনো মানে পাশাপাশি যারা থাকে, কাছাকাছি যারা থাকে, এদেরকে নিয়ে পড়ার চেষ্টা করবেন। দেখুন, আপনার ফ্রেন্ড যদি আমার কোর্সে ভর্তি নাও থাকে, কোনো সমস্যা নাই, আপনি তার সাথে একটু শেয়ার করে পড়াশোনাটা চালিয়ে যান। আর সম্ভব হইলে আপনি আমার কোর্সে ভর্তি করায় ফেলেন। তাহলে কি হবে, যে আপনি একই সাথে তার সাথে একই ধরনের পড়া পড়তে পারতেছেন। অথবা আপনি তার সাথে একটু গ্রুপ করে পড়াশোনা করেন। আপনার ফ্রেন্ডকে আমার এই নাম্বারটা দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে বলিয়েন, তাহলে হচ্ছে আমি তাকে হচ্ছে ভর্তি করিয়ে নেব। এই যে 0187614, আমার এই একটা নাম্বারই তো, সব ক্ষেত্রে সব সময় এই একটা নাম্বারই। আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডকে বলবেন এই নাম্বারে হচ্ছে 1500 টাকা বিকাশ, রকেট বা নগদ থেকে সেন্ড মানি করে আমাকে যেন মেসেজ দেয়, তাহলে হচ্ছে আমি গ্রুপে অ্যাড করে দেব। আর যদি সে যদি ভর্তি না হতে চায়, আপনি আপনার নিজের জন্য হইলেও তাকে একটু ফোর্স করে কোন একটা কোর্সে ভর্তি করে রেগুলার হচ্ছে একই ধরনের পড়া শুরু করেন। যেমন এই যে আজকে বয়েস পড়লেন, আপনাকে আমি 100 বয়েস দিব হোমওয়ার্ক। এই 100 বয়েস এইচডব্লিউ যখন দিব, আপনারা দুইজনে মিলে যখন লিখতে বসবেন, তখন দেখবেন খুব ইজিলি এটা লেখা হয়ে গেছে। আর যখন একা একা করতে যাবেন, তখন কিন্তু খুবই কঠিন একটা কাজ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা এই ক্লাস করে যে ব্যতিক্রম যে জিনিসগুলো পড়েছেন, এই যে এইগুলা ব্যতিক্রম, এইগুলা থেকে আপনারা 100 বয়েস আপনারা লিখে কালকের মাঝে গ্রুপে পোস্ট করে দেবেন। 100 বয়েস, হ্যাঁ, আমার মনে হয় যখন আপনারা 100 বয়েস লিখে গ্রুপে পোস্ট করবেন, আপনাদের এটা একটা প্রিপারেশন হয়ে যাবে, এটা একটা প্রিপারেশন হয়ে যাবে। তাই হচ্ছে আমি রিকোয়েস্ট করব, আপনি গ্রুপ স্টাডি শুরু করেন। হ্যাঁ, আমার কোর্সে যে আপনাকে ফ্রেন্ডকে ভর্তি করতেই হবে তা কিন্তু কথা না, তা কিন্তু কথা না। আপনি হচ্ছে গ্রুপ স্টাডি শুরু করে দেন। আর হচ্ছে দেখেন, ক্লাসগুলো লাইভে থেকে করার চেষ্টা করবেন। আর রেকর্ডেড ক্লাস হয়তো অনেকেই দেখতে পছন্দ করে, রেকর্ডেড ক্লাস অনেকেই দেখে আমি জানি, কিন্তু তারপর একটু লাইভে থেকে ক্লাসগুলো করার চেষ্টা করবেন, কারণ হিউজ ক্লাস জমে যাবে, অনেকগুলো ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস এত ক্লাস জমিয়ে ফেললে পরে আপনার উপরেই লুট পড়ে যাবে। তাই আমি বলবো, প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন করে ফেলুন, প্রতিদিনের এইচডব্লিউটা প্রতিদিন করে ফেলুন। প্রতিদিনের কাজ প্রতিদিন করলে দেখবেন আপনার জন্য খুব সহজ হয়ে গিয়েছে, আপনার জন্য একদমই সহজ হয়ে গিয়েছে। যারা হচ্ছে ভর্তি হয়েছেন আমার এই পেইড কোর্সে, তারা আমার ইনস্ট্রাকশন মেনে জাস্ট কিছুদিন পড়াশোনা করেন, 3-4 মাস পড়াশোনা করেন। 3-4 মাস যদি আপনি পড়াশোনা করেন, তাহলেই দেখবেন আপনার আসলে কতটুকু পরিবর্তন হয়েছে। আমি বিলিভ করি আপনার মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, যেই প্রিপারেশন দিয়ে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় টিকতে পারবেন। সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, এনটিসিআরসিএ হোক, তারপর হচ্ছে প্রাইমারি হোক, বা 11 থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে সবই হোক, আশা করি আমি সবগুলোতেই টিকবেন। আপনি একটা বিষয় খেয়াল করেছেন কিনা আমি জানি না, দেখবেন এখন বিসিএস এর চাইতে প্রাইমারিতে টিকা কঠিন। প্রাইমারির জন্য সবাই পড়াশোনা করে, বিসিএস এর জন্য অনেকে হাল ছেড়ে দেয়, ব্যাংকের জন্য অনেকেই হাল ছেড়ে দেয়, কিন্তু প্রাইমারির জন্য সবাই পড়াশোনা করে। এনটিসিআরসি এর জন্য সবাই পড়াশোনা করে, দেখবেন এনটিসিআরসি তে আবেদনই পড়ে 18 লাখ, 20 লাখ, 19 লাখ এরকম। আর বিসিএস আবেদন পড়ে মাত্র কয় লাখ? 4 লাখ, 4.5 লাখ। ব্যাংকে আবেদন পড়ে মাত্র 1 লাখ। দেখছেন, ব্যাংকে আবেদন কমে যায়, বিসিএস আরেকটু। তারপরে এই যে এনটিসিআরসি তে 18 লাখ আবেদন করে, প্রাইমারি তো হিউজ আবেদন পড়ে। তার মানে কি, আপনার এই এনটিসিআরসি প্রাইমারি এগুলার প্রশ্ন কিন্তু এখন বেশ কঠিন করে, বেশ কঠিন, অনেক কঠিন করে। তা আপনি প্রাইমারির একটা প্রশ্ন দেখেন, দেখবেন হিউজ কঠিন হচ্ছে, তাহলে আপনাকে সব পড়তে হবে, কঠিন জিনিসগুলো পড়তে হবে।
আমি মনে করি আপনারা যারা এই কোর্সে ভর্তি হয়েছেন একবারে লেগে থাকেন, যদি লেগে থাকার একটা এবিলিটি আপনার থাকে, আমি হচ্ছে ইনশাল্লাহ আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আপনার চাকরি হবেই হবে, এই বছরই হবে ইনশাল্লাহ। তো আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, 100 ভয়েস লিখে আপনি গ্রুপে পোস্ট করে দিবেন। হ্যাঁ, এই প্রাইভেট গ্রুপেই পোস্ট করে দিবেন, অথবা বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার বা মেহেদি স্যার গ্রুপেও পোস্ট করতে পারেন। আপনি যে কোনো গ্রুপেই পোস্ট করতে পারেন, মেহেদি স্যার গ্রুপেও পোস্ট করতে পারেন, বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার গ্রুপেও পোস্ট করতে পারেন, যে কোনো একটা করলেই হবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস কখন কয়টায় হবে তা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব। সবাই আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত রয়েছেন, যারা যুক্ত নাই আমাকে হচ্ছে মেসেজ দেন, আমি যুক্ত করে দেব। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।